স্টারফিশ সেটা যদি তার কোনো অঙ্গ হারিয়ে ফেলে সেটাকে আবার তারা পুনরায় ফিরে পেতে পারে? অথবা টিকটিকির লেজ যখন ছোটবেলায় আমরা ছুটিয়ে দিতাম, আমাদের ধারণা থাকতো যে সেটা নিজে, নিজে আবার গজিয়ে যায়। সেটা কি আমাদের মানব দেহের ক্ষেত্রে সম্ভব? স্টেম সেল থেরাপি কি এবং সেটা কখন নিতে হবে? যখন আমার শরীর পর্যাপ্ত পরিমাণ গড়তে পারবে না, তখনই কিন্তু আমি বাইরে থেকে স্টেম সেলটা নিতে পারি। অথবা নিজের স্টেম সেলগুলোকে পুনরায় জাগ্রত করে আমি আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। রিজেনারেটিভ মেডিসিন বলতে আসলে কি আমরা বুঝি? আমরা জানি আমাদের শরীরে কোথাও কেটে গেলে বা কোনো ক্ষত হলে এটা বডির ন্যাচারাল যেই হিলিং সিস্টেম আছে এটা ন্যাচারালি হিল হতে থাকে। এটাই আসলে ন্যাচারাল হিলিং সিস্টেম বা রিজেনারেটিভ মেডিসিন। বিখ্যাত কিছু স্পোর্টস সেলিব্রিটি যেমন রোনালদো বা রাফায়েল নাদাল উনারা নাকি উনাদের ইনজুরি সারানোর জন্য স্টেম সেল থেরাপির সাহায্য নিয়েছেন। কিভাবে আসলে কাজ করে? একটা হচ্ছে আমি আমার শরীর থেকেই জিনিস নিব, আবার আমার শরীরেই ফিরিয়ে দিয়ে ট্রিটমেন্টটা নিব। তো এটাকে কেন আমরা সেফ বলছি? সবার শরীরেই স্টেম সেল আছে। স্টেম সেলগুলো ঘুমন্ত আছে। এই সেলগুলোকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলেই কিন্তু আমার রিজেনারেশনটা ভালো থাকবে। আমি কিন্তু অকালে বুড়িয়ে যাব না। তো ৪০ বছরের একজন মানুষ ক্যালেন্ডার এজ, বায়োলজিক্যাল এজ বলছে যে সে ২৯ বছর বয়সের একটা মানুষের মতো তার শরীরের অবস্থা। যে এটার কস্ট কিরকম? দেখেন আমরা ১.৫ গুণ দামে কেমিক্যালস কিনি, ২ গুণ দামে প্লাস্টিক ওয়্যার কিনি। বাইরের দেশের চাইতে আমরা প্রায় ২.৫ গুণ ৩ গুণ কম দামে বিক্রি করি। বাইরের দেশের পেশেন্ট যে ফরেনার তারাও আমাদের এখানে আসেন এবং স্পেশালি বাংলাদেশের যারা বাইরে থাকেন তারাও আসেন। কারণ কি? তারা রিজেনারেটিভ থেরাপি নেয়ার মাধ্যমে, যেমন আমরা লুকা মদ্রিচ তার আফটার ইনজুরি দ্রুততম সময়ে তার আবার খেলার পিকে চলে এসেছিল। কিভাবে? সেও কিন্তু রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। রোনালদো সে রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। টাইগার উডস গলফার অ্যালবোর জন্য রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। নাদাল রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। কিন্তু রিজেনারেটিভ থেরাপি আপনাকে কিন্তু দ্রুততরভাবে আপনার স্বাভাবিক জীবনে আসতে সাহায্য করতে পারে। আচ্ছা বয়স কি কমানো যায়? বা আমরা যে শুনে থাকি যে অনেক সময় হারানো অঙ্গ সেটাকে আবার রিবিল্ড করা যায় এবং রিজেনারেটিভ মেডিসিন স্টেম সেল থেরাপির মাধ্যমে সায়েন্টিস্টরা, ডক্টররা এটাকে সম্ভবে পরিণত করেছে। পুরো বিশ্বে এর প্রচলন শুরু হয়েছে, কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে অনেক। বাংলাদেশেও বহুদূর এগিয়েছে এবং আমরা আজকে বাংলাদেশে এটার কাজ নিয়ে বিশদ আলোচনা করব। আমার সাথে আছে ২ জন এক্সপার্ট। একজন হচ্ছে ডক্টর নাজমুল হক ভাই। উনি একজন স্টেম সেল থেরাপিস্ট। উনি চিফ সায়েন্টিস্ট এবং হেড অফ ল্যাবরেটরি হিসেবে কাজ করছেন কনকর্ড স্টেম সেল লিমিটেডে। বহুদিনের উনার অভিজ্ঞতা। মালয়েশিয়া থেকে উনি পিএইচডি করে এসেছেন। বহু পেপার পাবলিশ করেছেন। আমরা উনার কাছ থেকে শুনবো এই বিষয়ে উনার কাজের অভিজ্ঞতা। আরেকজন আছেন আমার ফিল্ডেরই মানুষ। উনি একজন ডক্টর, ডক্টর শায়লা কবির আপু। তো উনিও রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট এবং কনকর্ড স্টেম সেল লিমিটেডে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। উনি অ্যান্টি এইজিং, অটিজম এবং আরো অনেক ধরনের আ বিষয় নিয়ে কাজ করছেন বহুদিন ধরে। তো আমি ১ম এ ডক্টর নাজমুল হক ভাইয়ের কাছে আসবো। যে ভাইয়া স্টেম সেল থেরাপিটা বলতে আপনি আসলে আমরা আসলে মানে সাধারণ দর্শকদের জন্য কিভাবে বোধগম্য করতে পারি? কারণ এটা একটা ভারী জিনিস, অনেক কঠিন জিনিস। বাট সাধারণ দর্শন কিভাবে বুঝতে পারবে যে স্টেম সেল থেরাপি কি এবং সেটা কখন নিতে হবে? এটা কিন্তু স্টেম সেলের যে বিষয়টা, এটা খুব জটিল কোনো বিষয় না। এটা কিন্তু আমাদের শরীরে সবসময়ই চলে। এই যে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তারপরে আমরা এত বড় হই, এই টোটাল প্রসেসটাতে কিন্তু আমাদের স্টেম সেল কাজ করে। তাই না? আমাদের শরীরে ১ টা কোষ থেকে ২ টা কোষ হয়, ২ টা কোষ থেকে ৪ টা হয়, ১৬ টা হয়। মানে এইভাবে বাড়তে থাকে, আমরা ধীরে, ধীরে বড় হই। তখন আসলে গড়ার প্রক্রিয়াটা চলে, আর এই গড়ার প্রক্রিয়াটাতে পুরোটাই কিন্তু কাজ করে স্টেম সেল। তারপরে একটা সময় হয় কি, ভাঙার অংশটা বেড়ে যায়। ভাঙা এবং গড়া সমান থাকে। আমরা একটু তারুণ্য ওই সময়টা পার করি। তারপরে ধীরে, ধীরে আমরা বার্ধক্যের দিকে যাই। কারণ কি? তখন গড়ার কাজটা কম হয়, ভাঙার কাজটা বেশি হয়। তো এই যে একটা বিষয়, এই টোটাল বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করে স্টেম সেল। তো এই কথার মধ্যেই কিন্তু একটা মানে আ আমরা বলতে পারি ক্লু রয়ে গেছে। ক্লুটা কি? যে একটা কোষ থেকে ২ টা হয়, ২ টা থেকে ৪ টা হয়। তো স্টেম সেলের বৈশিষ্ট্যটা হচ্ছে সে নিজের একটা রূপ। তার মতো একটা কপি রাখবে, পাশাপাশি শরীরের চাহিদা অনুযায়ী অন্য কোনো কোষে পরিণত হবে। এটা আমার মাসলের কোষে হতে পারে, এটা আমার হাড়ের কোষে হতে পারে, তরুণাস্থির কোষে হতে পারে। তো এই পরিবর্তনটা হয়, পরিণত হয়, পাশাপাশি নিজের একটা কপি রাখে। তো একটা সময় হয় কি? যে এই যে উম নতুন আরেকটা কোষ তৈরি করা এবং নিজের কপি রাখা, এটার পরিমাণটা কমে যায়। তখন হয় কি? আমাদের শরীরে বার্ধক্যের ছাপ দেখা দেয়, বিভিন্ন প্রকার রোগ-শোক দেখা দেয়। তো এটার মধ্যেও কিন্তু ক্লু আছে, কখন আমি স্টেম সেল থেরাপিটা নিবো। যখন আমার শরীর পর্যাপ্ত পরিমাণ গড়তে পারবে না,
তখনই কিন্তু আমি বাইরে থেকে স্টেম সেলটা নিতে পারি, অথবা নিজের স্টেম সেলগুলোকে পুনরায় জাগ্রত করে আমি আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এই টোটাল প্রসেসটাই কিন্তু রিজেনারেটিভ মেডিসিন কাজ করে, এবং এই রিজেনারেটিভ মেডিসিনের মধ্যে শুধু স্টেম সেল না, আমাদের শরীরের অন্যান্য কোষগুলোও কিন্তু কাজ করে। এবং সবচেয়ে পরিচিত যে জিনিসটা সেটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, পিআরপি থেরাপি। এটা কিন্তু আমরা সবাই জানি। তো প্লাটিলেট রিচ প্লাজমাতে গ্রোথ ফ্যাক্টর থাকে, আর স্টেম সেলগুলোর মধ্যে সে গ্রোথ ফ্যাক্টর যেরকম তৈরি করে শরীরের চাহিদা অনুযায়ী, পাশাপাশি সে কিন্তু নতুন নতুন কোষগুলোও তৈরি করতে সাহায্য করে। এইভাবে আমাদের টোটাল রিজেনারেশনটা রিএস্টাবলিশ করে। তো এটা আসলে আমাদের চাহিদার উপর আমরা বুঝতে পারবো যে কখন স্টেম সেলটা নেওয়া প্রয়োজন, কখন প্রয়োজন না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আমি ডক্টর শায়লা কবির আপুর কাছে আমি আসতে চাই যে, আপু আপনি তো এমবিবিএস পাশ করে তারপর রিজেনারেটিভ মেডিসিনের উপর মালয়েশিয়াতে পড়াশোনা করেছেন। আ সো আমি আপনাকে ১ম এ জিজ্ঞেস করতে চাই যে, আপনার এই বিষয়ে আগ্রহ কেন হলো? এক ডক্টররা তো আসলে সাধারণত কি করে? তারা মেডিসিন, সার্জারি, গাইনি এগুলোই বেশি পড়ে। আপনার কেন মনে হলো যে আমি রিজেনারেটিভ মেডিসিনে পড়বো? যে এটা মানে প্রমিসিং কেন মনে হলো? এবং আপনি রিজেনারেটিভ মেডিসিন বলতে আসলে কি আমরা বুঝি? ওভারঅল আপনি যদি একটা ডেসক্রিপশন দিতেন। আসলে আমরা জানি আমাদের শরীরে কোথাও কেটে গেলে বা কোনো ক্ষত হলে এটা বডির ন্যাচারাল যেই হিলিং সিস্টেম আছে, এটা ন্যাচারালি হিল হতে থাকে। এটাই আসলে ন্যাচারাল হিলিং সিস্টেম বা রিজেনারেটিভ মেডিসিন। রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বডির এই ড্যামেজ টিস্যু রিপেয়ার করবে, হিল করবে এবং রিজেনারেশনে হেল্প করবে। আমাদের ন্যাচারাল যে বডি সিস্টেম আছে, দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে বা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হলে আস্তে আস্তে এটা ক্ষত হতে থাকে, ওই হিলিং পাওয়ারটা আর কাজ করে না। ঠিক সেখানেই হচ্ছে আমরা রিজেনারেটিভ মেডিসিনটা প্রয়োগ করে থাকি। রিজেনারেটিভ মেডিসিনটা আমরা সাধারণত স্টেম সেল বেসড হতে পারে, সেল বেসড থেরাপিউটিক্স, বিভিন্ন ডিভাইস বেসড, এক্সোজোম, পেপটাইড এসব দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। মানুষ আসলে এখন আমার কাছে মনে হয় অনেক সচেতন। মানুষ এখন গতানুগতিক ট্রিটমেন্ট থেকে বের হয়ে আসতে চায়। গতানুগতিক ট্রিটমেন্টে একটা ক্রনিক ডিজিজগুলো হয়তোবা নিয়ন্ত্রণে আসা সম্ভব। কিন্তু এটা সম্পূর্ণ রিপেয়ার বা মূল থেকে সঠিকভাবে রিপেয়ার হয় না। সেজন্যই আসলে রিজেনারেটিভ মেডিসিনটা। ডক্টর নাজমুল হক আপনার কাছে আমি আসতেছি যে, সাধারণ সেলের সাথে স্টেম সেলের আসলে পার্থক্যটা খুব সহজ করে যদি আমরা বলতে পারি, এবং স্টেম সেল কিভাবে আসলে কাজ করে? সাধারণ কোষ এবং স্টেম সেলের মধ্যে পার্থক্যটা, আমরা প্রথমে স্টেম সেলের বৈশিষ্ট্যর দিকে যাই। স্টেম সেলের কিন্তু মূল কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার কপি রাখতে হবে। মানে নিজে নিজের একটা কপি তৈরি করবে। সে যখন ২ টা কোষে পরিণত হবে, একটা কোষ আমার শরীরের চাহিদা অনুযায়ী কোষে পরিণত হওয়ার দিকে যাবে, আরেকটা তার স্টেম সেলের কোষের মতো পুরোপুরি একটা কপি তৈরি হবে। তো যে কপিটা তৈরি হলো সেটা কিন্তু রিজার্ভ থাকছে আমার শরীরের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আবার কাজ করার জন্য। আরেকটা যে আমার চাহিদা অনুযায়ী ভাগ হয়ে গেল, রূপান্তরিত হলো, ডিফারেন্সিয়েশন আমরা বলি, সেখানে সে কিন্তু তার কাজ শুরু করলো। তো একটা স্টেম সেল আমার শরীরের প্রায় সবগুলো ধরনের কোষেই কিন্তু পরিণত হতে পারে। আমরা বলি যে ২১০ রকমের কোষ আছে প্রায়। তো ২১০ রকমের কোষেই পরিণত হওয়ার মতো সক্ষমতা কিন্তু স্টেম সেলের আছে। কিন্তু এই কোষগুলো যখন ২১০ রকমের আলাদা আলাদা কোষে ডিফারেন্সিয়েট হয়ে যায়, একেবারে টার্মিনালি ডিফারেন্সিয়েট হয়ে যায়, সে কিন্তু আর নিজের কপি তৈরি করতে পারে না। সে তখন তার, আমরা বলি সেল সাইকেলটা ধীরে ধীরে স্টপ হবে, সেই কোষটা মৃত্যুর দিকে যাবে, মরে যাবে। তার মানে আমাদের স্টেম সেল হচ্ছে মূল কোষ, যেটা হচ্ছে আমাকে প্রতিনিয়ত ওই ডিফারেন্সিয়েটেড আমাদের শরীরের বিভিন্ন প্রকার চাহিদা অনুযায়ী কোষে পরিণত হতে পারে এরকম কোষের যোগান দিতে থাকবে স্টেম সেল। স্টেম সেল হচ্ছে যোগানদাতা, আর আমাদের শরীরের অন্যান্য কোষগুলো হচ্ছে একেবারে টার্মিনাল কোষ। সেটা কেবলমাত্র ওই মৃত্যুর জন্য অপেক্ষা করবে, তারপরে এটা নতুন কোষ দিয়ে রিপ্লেসড হবে। এ কারণে আমাদের স্টেম সেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি। খুব সুন্দর বলেছেন। আপু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি শুনেছি যে আপনি অটিজমে এটার প্রয়োগ নিয়ে কাজ করছেন। অটিজমটা খুব সিভিয়ার নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। আমরা দেখে থাকি আমাদের চেম্বারে প্রচুর অটিজমের পেশেন্ট আসেন। বাবা-মা খুব সাফার করেন। আমি একসময় অটিজমের একটা স্কুলের চেয়ারম্যানও ছিলাম প্রায় ২.৫ বছর ধরে। তো ওখানকার মানে বাবা-মা বাচ্চাদের সাফারিংস অনেক দেখেছি, এবং যেহেতু অটিজম পুরোপুরি ঠিক হয় না, এটার খুব ভালো ওষুধ আছে সেটাও আমি বলব না। স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি দিয়ে জিনিসটা ইমপ্রুভ করতে হয়। বাট রিজেনারেটিভ মেডিসিন এখানে আমাদেরকে কি আশার আলো দেখাচ্ছে? আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন। যেমন আপনি বলেছেন, অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিলে।
ঠিক আছে? সাধারণত আমরা পেশেন্টদের দেখি যে 18 মাস থেকে ৩ বছরের মধ্যে এটা ডায়াগনোসিস হয়। বাবা-মা 18 মাসের আগে দেখা গেছে বাচ্চা কমপ্লিটলি নরমাল থাকে। তো এরকম বিহেভিয়ারাল বা সাইন সিম্পটম তাদের মধ্যে থাকে না। অনেক বাবা-মা বুঝতেও পারে না যে আসলে তার মানে বাংলাদেশে বিশেষ করে যে আসলে তার বেবিটা অটিজম কিনা বা ADHD কিনা। 18 মাস থেকে ৩ বছরে আমরা সবসময় বলে থাকি যখন ডায়াগনোসিস হয় তখনই যেন একটা ট্রিটমেন্ট প্ল্যানে যায় এবং অটিজমের ট্রিটমেন্ট একটা কোনো ট্রিটমেন্ট না, এটা একটা ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়। আমরা অবশ্যই সাজেস্ট করি স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি পেশেন্ট বুঝে এটা নিতে। এর পাশাপাশি নতুন একটা যে আশার আলো দেখা দিয়েছে তা আমি বলবো যে স্টেম সেল। স্টেম সেল আমরা জানি অটিজম বেবিদের নিউরনের যেই ইনফ্লামেশন থাকে নিউরন আম, স্টেম সেলটা করে কি ওই নিউরন সেলের মধ্যে নিউরনের যে ইনফ্লামেশনটা সেটা কমায়, নিউরাল কানেক্টিভিটি ইমপ্রুভ করে, নিউরো ইলাস্টিসিটি করে। তার ফলে দেখা যায় অটিজমে অনেক বেবিদের হাইপার অ্যাক্টিভিটি থাকে, স্পিচ ডিলে থাকে, তারপর আই কন্ট্যাক্ট অনেক লো থাকে। আমরা এই পর্যন্ত যত বেবি দিয়েছি বিশেষ করে ৩ থেকে ৭ বছরের মধ্যে তাদের অনেকেরই ৭-৮ মাসের মধ্যে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি রিডিউস হয়েছে, কমেছে, আই কন্ট্যাক্ট ইমপ্রুভ হয়েছে। স্পিচ ইমপ্রুভমেন্ট বলতে হয়তো আমরা বলতে পারতেছি না যে সেন্টেন্স বলতেছে, বাট স্পিচ ইমপ্রুভমেন্ট হয়েছে, ওয়ার্ড ইমপ্রুভমেন্ট হয়েছে। সো অ্যান্ড আমরা অটিজমের বেবিদের স্টেম সেলের পাশাপাশি আরেকটা সাজেস্ট করে থাকি হাইপারবেরিক অক্সিজেন থেরাপি। আমরা নর্মালি তো ওটো অক্সিজেন নেই। হাইপারবেরিক অক্সিজেন থেরাপি একটা চেম্বারের মতো যেখানে অক্সিজেনের প্রেশারটা বাড়িয়ে দেওয়া হয়। এটা মানে পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঘুম সাইকেল ঠিক করে। এসব মানে অনেক ইমপ্রুভমেন্ট করে থাকে। অটিজমের যে চিকিৎসাগুলো বললেন স্টেম সেল থেরাপির এটা বাংলাদেশে কতটুক আমি বলব যে প্রচার লাভ করেছে? মানে মানে কত ফ্যামিলি আপনাদের কাছে আসছে গত ৫ বছর যদি আমি ধরি? যেহেতু একটা নতুন ট্রিটমেন্ট, অবশ্যই মানুষ এখনো মানে বুঝেই না বা জানেই না রিজেনারেটিভ মেডিসিন কি, স্টেম সেল কি। তবে আমরা মানে আগের থেকে এখন মানুষের মধ্যে বা পেশেন্টের মধ্যে অনেক সচেতনতা বোধ জাগ্রত হয়েছে। এখন মোটামুটি আমরা ভালো পেশেন্ট পাচ্ছি। এখানে যখন আমরা ব্রেইন ইনফ্লামেশন এর বিরুদ্ধে কাজ করছি অটিজম ঠিক করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কোনো সাইড ইফেক্ট হয়? ধরুন আমি যখন একটা সেলকে দিচ্ছি রিপ্লেস করার জন্য বা রিপেয়ার করার জন্য কোনো সাইড ইফেক্ট কি হতে পারে? যেমন ব্রেইনে কোনো ইনফেকশন বা কিছু হতে পারে? না, না, স্টেম সেলটা আমরা জানি স্টেম সেল হয় নিজের বডি থেকে নিচ্ছি আমরা অথবা ইউনিভার্সাল ডোনার যেটা আমরা হিউম্যান আম্বিলিকাল কর্ড বলি। সাইড এফেক্ট নাই বলতেই গেলেই চলে। এছাড়াও আমরা একটা পেশেন্ট যখন সিলেক্ট করি, কিছু ইনভেস্টিগেশন করে নিই, আমরা ডিএসএ টেস্ট করে নিই। এসব করার পর যখন পেশেন্টটা আর কি উপযুক্ত ট্রিটমেন্ট নেওয়ার মতো, তখনই আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি। অবশ্যই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি। আমাদের সায়েন্টিস্ট টিম বা অভিজ্ঞ ডক্টরের আন্ডারেই হচ্ছে ট্রিটমেন্টটা দেওয়া হয়। তাও ট্রিটমেন্টের মানে সব ট্রিটমেন্টের আমরা জানি একটা সাইড ইফেক্ট আছে, কিন্তু মিনিমাল সাইড ইফেক্ট। লাইক ভ্যাকসিন নিলে যেরকম একটু ফিভার আসতে পারে, ওরকম একটু ফিভার আসে, একটু নশিয়া বমিটিং থাকতে পারে। তবে সেটা ইন্ট্রাথিকালের ক্ষেত্রে। আমরা তো বিভিন্ন রোটে দিয়ে থাকি। অটিজমের বাচ্চাদের আমরা ইন্ট্রাভেনাস অথবা ইন্ট্রাথিকাল দিয়ে থাকি। ইন্ট্রাথিকাল দিলে দেখা গেছে যে একটু ফিভার বা নশিয়া থাকে, ইন্ট্রাভেনাসে ওরকম কোনো সাইড ইফেক্ট হয় না। অটিজমে আমরা ইউজুয়ালি মানে মা-বাবাকে বলি যে ফার্স্ট 5 ইয়ার্স খুব ইম্পোর্টেন্ট। ইয়েস, যত ব্রেন দ্রুত আপনি ডেভেলপমেন্টের একটা ব্যাপার যত থাকে। দ্রুত আপনি স্পিচ থেরাপি বা অকুপেশনাল থেরাপি বা ওভারঅল ট্রিটমেন্ট শুরু করতে পারেন, তত দ্রুত রেসপন্স মানে এসে থাকে। আপনাদের স্টেম সেল থেরাপিতে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? ধরুন একটা অটিজমের বাচ্চা আপনার কাছে ৮ বছরে আসলো বা ১৫ বছরে আসলো, আ তখনও কি সেটা প্রয়োগ করা যায় নাকি এটা আর্লি প্রয়োগ করলে ভালো হয়? যত আর্লি প্রয়োগ করা যায়। তবে ৩ বছরের নিচে সাধারণত দেই না। আমরা চাই ৩ থেকে ৭ বছর। যদিও এটা এখনো গবেষণার মধ্যে, আন্ডার ট্রায়াল। এখনো আমরা ওইভাবে ফলাফল পাই নাই। শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বেই। ইন্টারন্যাশনাল প্রটোকলে মানে বলে যে বিলো 16 ইয়ার্স দেওয়া যায়। বাট আমরা এই পর্যন্ত যত দেখেছি 10 ইয়ার্সের নিচে বা 7 ইয়ার্সের নিচের বেবিদের হচ্ছে ফিডব্যাকটা ভালো হয়। ডক্টর নাজরুল ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে কোন অসুখগুলা বা কোন সেক্টর গুলোতে আপনারা এই স্টেম সেল থেরাপি নিয়ে বেশি কাজ করছেন এবং কোন জায়গা থেকে ওভারঅল মানুষ বা পেশেন্ট বেশি আসছে? আচ্ছা। আসলে শুধু বাংলাদেশ না, মানে এটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে একেবারেই নতুন একটা বিষয়। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা লাগে যে বিশ্বব্যাপী আসলে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এবং কোন জায়গাগুলোতে আসলে সফলতাটাও বেশি। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার আমরা সহজভাবে যেটা বলি যে বিভিন্ন প্রকার জয়েন্টের যে ব্যথা, যে প্রবলেম,
ওখানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এবং ওই জায়গাটাতে সফলতার সম্ভাবনাটাও সবচেয়ে বেশি। তো আমরাও কিন্তু বাংলাদেশে এই মাস্কিউলোস্কেলিটাল ডিসঅর্ডার বা বিভিন্ন প্রকার জয়েন্টের ক্ষেত্রে এই রিজেনারেটিভ মেডিসিনের বিভিন্ন জিনিসগুলো প্রয়োগ করছি। আর এখানে সবচেয়ে আশাব্যঞ্জক যে বিষয়টা, কনকর্ড স্টেম সেল কিন্তু বাংলাদেশে স্টিল নাও এখন পর্যন্ত একমাত্র ডিজিডিএ অনুমোদিত একটা সিজিএমপি কমপ্লায়েন্ট ল্যাব, যেখানে আমরা বিভিন্ন প্রকার স্টেম সেল বেসড এবং সেল বেসড থেরাপিউটিক্স তৈরি করছি। এগুলো দিয়ে বিভিন্ন প্রকার জয়েন্টের ট্রিটমেন্টে আমরা ব্যবহার করছি এবং মেসেনকাইমাল স্টেম সেল যেটা আমরা বলছি ইউনিভার্সাল ডোনার, আরেকজনের কোষ অন্যজনকে দেয়া, একজনের কোষ অন্যজনকে দেয়া। এই যে ইউনিভার্সাল ডোনার কোষটার কিন্তু আমরা হাঁটুর চিকিৎসায়, হাঁটুর ব্যথার চিকিৎসায় আমরা কিন্তু এটা ব্যবহার করার অনুমোদন পেয়েছি এবং সফলতার সাথে আমরা এটা ব্যবহার করছি। তো আসলে জয়েন্ট পেইনের ক্ষেত্রে স্টেম সেলগুলো খুব ভালো কাজ করছে। পাশাপাশি এই কোষের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু রক্তনালী তৈরি করে। তো যেখানে আমার রক্তনালী তৈরি করাটা জরুরি, যেমন আমার হার্ট অ্যাটাক যেটা আমরা বলি ইস্কিমিক হার্ট অ্যাটাক, তারপরে হচ্ছে ইস্কিমিক স্ট্রোক, আমরা বলি যে পায়ে পচন ধরে অনেক সময় মাংসে, এটা হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইস্কিমিয়া, কিউটিনিয়াস উন্ড, যেখানে আসলে রক্তনালী তৈরি করা দরকার, ওই জায়গাগুলোতে কিন্তু স্টেম সেলটা খুব ভালো কাজ করে। তো এইসব ইন্ডিকেশনেও আমরা কাজ করছি এবং বিশ্বব্যাপী কিন্তু এই জায়গাগুলোতে কাজ বেশি হচ্ছে, কারণ এখানে কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। পাশাপাশি যেটা যে শুধু অটিজম না, যেহেতু এটা হচ্ছে নিউরাল ইনফ্ল্যামেশনটা কন্ট্রোল করে, মাইক্রোভাস্কুলার ছোট রক্তনালী তৈরি করে, কোষগুলোকে মানে পুষ্টি প্রদান করে, কোষগুলোকে মানে সুরক্ষা দেয়, আমরা বলি যে মাইলিন শীথ তৈরি করে, এবং কোষগুলোর কিন্তু রিজেনারেশনেরও তত্ত্ব এসেছে 2019 সালের দিকে নিউরনাল সেলগুলোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী আমরা বলি যে অটিজম, ডিমেনশিয়া, পার্কিনসন্স, আলঝেইমার্স, তারপরে মোটর নিউরনাল ডিসঅর্ডার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু স্টেম সেলের ব্যবহারটা এখন হয়ে আসছে, ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এটার সম্ভাবনাটা উন্মোচন করার চেষ্টা হচ্ছে। তার মানে আমাদের শরীরে যেখানে রিজেনারেশন দরকার, যেখানে আমাদের অঙ্গগুলোর ক্ষতি হয়েছে, সেটাকে পুনরায় আবার নতুনভাবে তাকে কার্যকর করা যায় কিনা, এরকম যে ক্ষেত্রগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্টেম সেলের ব্যবহার হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এটার সক্ষমতাটা উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। তো আমরাও কিন্তু বাংলাদেশে এই কাজগুলো করছি। গাইনোকোলজিস্টও দেখা যাচ্ছে আমাদের থেকে ইনফার্টিলিটি পেশেন্টদের জন্য। অনেক ইনফার্টিলিটি পেশেন্ট তো আইভিএফ ট্রাই করে। এর আগে মানে স্টেম সেলটা ট্রাই করছে। পিআরপি দিচ্ছে বা স্টেম সেল দিচ্ছে। তারপর সেক্সুয়াল ডিসফাংশনে ইউজ করছে। সেক্সুয়াল ডিসফাংশন এ কি কাজ করছে? আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। আ যেহেতু এটা আমাদের টপিক আমরা একটু সেক্সুয়াল ডিসফাংশনে লাইক পেশেন্টের মেল পেশেন্টদের ইরেকটাইল ডিসফাংশন থাকে বা প্রিমেচিউর ইজাকুলেশন থাকে। আমাদের যেটা পিআরপি বলি আমরা, প্লাটিলেট্রিস প্লাজমা, সেটা হচ্ছে ইরেকটাইল ফাংশনটা ইমপ্রুভ করে। আমরা অ্যান্টি এজিং নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কাজ করছেন। সবাই তো বয়স কমাতে চায় এখন, তাই না? সবাই ইয়াং থাকতে চাচ্ছে। সেজন্য অনেকে এক্সারসাইজ করছে বা চিনি খাওয়া কমাচ্ছে। অনেক ধরনের মানে থেরাপিও নিচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যাসথেটিক খুব বড় একটা ফিল্ড এখন। তো এই জায়গাটাতে আপনারা কিভাবে কাজ করছেন? এবং এথিক্যাল ওয়েতে আমরা কিভাবে মানুষকে হেল্প করতে পারি স্টেম সেল থেরাপি বা রিজেনারেটিভ মেডিসিন এর মাধ্যমে? বয়স আসলে বয়স থামানো যায় না। এটা প্রাকৃতিক নিয়মে বয়স বাড়বেই। আমাদের যেটা ক্যালেন্ডার এজ সেটা বাড়তেই থাকবে। কিন্তু আমাদের দেখা গেছে বয়স বাড়ার সাথে, সাথে আমাদের যে সেলের এজটা, সেলুলার এজ, সব সেলেই কার্যক্ষমতা হারাতে থাকে। বয়স যত বাড়ে ওইগুলার ফাংশন অত ভালো করে কাজ করে না। এর ফলে দেখা গেছে যাদের ডায়াবেটিস থাকে বা ক্রনিক ডিজিজ থাকে তাদের মানে শরীরের ইমিউনিটিটা লো হয়ে যায়, অনেক দুর্বল থাকে এবং ত্বকের ক্ষেত্রে দেখা গেছে যে রিঙ্কেল পড়ে, ত্বকের মসৃণতা ভাবটা কমে যায়। স্টেম সেল আমরা ঠিক ওইখানটাতেই কাজ করে আসলে। বয়সের গতি তো আমরা ওইভাবে কমাতে পারবো না, যতটুকু কার্যক্ষমতা আর কি ইমপ্রুভ করা যায় সেখানে স্টেম সেলের কাজটা। ফেসের ক্ষেত্রে আমরা ফেস স্টেম সেল দিচ্ছি, যেটা পিআরপি হোক বা ফেস স্টেম সেল হোক, সেখানে রিঙ্কেলটা রিমুভ করছে, মসৃণতা বাড়াচ্ছে, উজ্জ্বল করছে। আর জয়েন্ট পেনের ক্ষেত্রে আমরা ইন্টারআর্টিকুলারি স্টেম সেল দিচ্ছি, জয়েন্ট পেন রিমুভ করছে, কমাচ্ছে। একদম তো 100% আসলে এটা তো কোনোটাই একদম ভালো। সেফ না? কোনো জি, সাইড জি, ইফেক্ট তো নেই। না, সাইড এফেক্ট নেই। ভাইয়া আমি শুনেছি যে আ বিখ্যাত কিছু স্পোর্টস সেলিব্রিটি যেমন রোনালদো বা রাফায়েল নাদাল উনারা নাকি উনাদের
ইনজুরি সারানোর জন্য স্টেম সেল থেরাপির সাহায্য নিয়েছেন। এই বিষয়টা যদি আমাদের একটু আ বিশদ ব্যাখ্যা করে বলতেন। উনারা মানে কি করেছেন আসলে? আচ্ছা, আমি এই জায়গাটায় আসার আগে জাস্ট কন্টিনিউয়াস একটা আলোচনায় যেহেতু আছি, আমি ২ টা বিষয় নিয়ে কথা বলি। একটা জিনিস বারবার উঠে আসছে যে স্টেম সেলের ব্যবহার বা সেল বেসড থেরাপিউটিক্স এর ব্যবহার কতটা সেফ? এটার আসলেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? তো আমার আগে জানতে হবে যে স্টেম সেল বা সেল বেসড থেরাপিউটিক্স মানে বড় পরিসরে মোটা দাগে আসলে কয়টা ভাগে ভাগ করতে পারি? মোটা দাগে আমরা এটাকে ২ টা ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে আমি আমার শরীর থেকেই জিনিস নিবো, আবার আমার শরীরেই ফিরিয়ে দিয়ে ট্রিটমেন্টটা নিবো। এটাকে আমরা বলছি অটোলোগাস। আমি আরেকজনের কোষ আমার নিজের শরীরে নিবো, এটাকে আমরা বলছি অ্যালোজেনিক। তো অটোলোগাস কোষ যখন নিজের শরীরের কোষ নিজে যখন নিই, তখন আসলে এটা তো আসলে আমার শরীরে তেমন বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি করার কথা না। অন্যজনের কোষটা যখন আমি নেই, অন্যজনের কি সব কোষ নিচ্ছি? না, বিশেষায়িত একটা কোষ নিচ্ছি। যে কোষটাকে আমরা বলছি মেসেনকাইমাল স্টেম সেল। তো স্টেম সেলের কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন একটা ভ্রূণ। নতুন একটা ভ্রূণ কিন্তু নতুন একটা মানুষ তৈরি করতে পারে, নতুন একটা জীবনের তৈরি করতে পারে। এই ভ্রূণের কিন্তু ৪ কোষীয় অবস্থা। ৪ টা কোষ পর্যন্ত যখন তার অবস্থা থাকে, সায়েন্স এখন বলছে ৮ কোষীয় অবস্থা পর্যন্ত ৮ টা কোষেরই নতুন ৮ টা ইন্ডিভিজুয়াল, নতুন ৮ টা প্রাণী তৈরি করতে পারে। ওইটাকে আমরা কি বলছি? টটিপটেন্ট স্টেম সেল। এরপরে এই ভ্রূণীয় অবস্থা যখন অন্য একটা অবস্থাতে যায়, ব্লাস্টোসিস্ট হয়ে যায়, তখন কিন্তু এই কোষগুলো নতুন আরেকটা ইন্ডিভিজুয়াল একটা প্রাণী তৈরি করতে পারে না। কিন্তু আমাদের দেহের সবগুলো কোষে পরিণত হতে পারে। এই যে সবগুলো কোষে পরিণত হওয়ার ক্ষমতা, এটাকে কিন্তু আমরা তখন বলছি প্লিউরিপটেন্ট স্টেম সেল। আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের শরীরে আমি আগেই বলেছি স্টেম সেল থাকে, যেটা আমাদের শরীরের গড়তে সাহায্য করে, ভাঙাটাকে রোধ করতে সাহায্য করে। তো এই যে আমাদের শরীরে স্টেম সেলগুলো রয়েছে, এখানে কিন্তু স্পেশালি ২ ধরনের স্টেম সেল আছে। একটাকে আমরা বলছি মাল্টিপটেন্ট, একটাকে আমরা বলছি ইউনিপটেন্ট। ইউনি মানে এক পথে যাবে, একটা ধরনের কোষেই পরিণত হবে। মাল্টিপটেন্ট একাধিক ধরনের কোষে পরিণত হবে। এই যে আমাদের মেসেনকাইমাল স্টেম সেলটা, এটা কিন্তু একটা মাল্টিপটেন্ট স্টেম সেল। তার কিন্তু আমাদের শরীরের লিভারের কোষে পরিণত হওয়ার ক্ষমতা আছে। হার্টের মায়োসাইটে পরিণত হওয়ার ক্ষমতা আছে। আমাদের হাড়ের যে জয়েন্টের তরুণাস্থিতে পরিণত হওয়ার ক্ষমতা আছে, বোনে পরিণত হওয়ার ক্ষমতা আছে। ইভেন আমাদের নিউরনাল সেল, আমাদের চোখের কোষেও পরিণত হওয়ার ক্ষমতা আছে। এই যে সক্ষমতা, এর কারণে এটাকে আমরা বলছি মাল্টিপটেন্ট। তো এটাকে কেন আমরা সেফ বলছি? কারণ আমাদের শরীরে যখন আরেকজনের কোষ দিব, আমরা বলি যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যে অন্য দেশের একজন মানুষ, হ্যাঁ, তাকে তো আমরা স্বাভাবিকভাবে তার গায়ের রং, তার চুল, তার চোখ এইসব দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে উনি আমেরিকান কিনা, উনি সাদা চামড়ার মানুষ কিনা, উনি রাশিয়ান কিনা, তাই না? আবার আমরা এশিয়ানদের এক রকমের চামড়ার কালার, আমাদের মানে হাইট একরকম, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা এরকম কিছু আইডেন্টিটি থাকে। তো ওই আইডেন্টিটিগুলো দিয়ে কিন্তু আমরা ধরে নিই যে মানে সে আমার জন্য কেমন। আবার যখন আমরা কোনো একজন মানুষকে ক্ষতিকর বলে চিন্তা করি, আমরা কিন্তু গোয়েন্দা তথ্য নেই যে তার ড্রেস আপটা কেমন, তার কি রকম, এভাবে কিন্তু আইডেন্টিফাই করে আমি আমাদের শত্রুটাকে ধরি, তাই না? তো আমরা যখন একটা কোষ দেই, কোষেরও কিন্তু নিজস্ব আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিগুলোর উপর বেস করে বোঝা যাবে এই কোষটা আমার জন্য ক্ষতিকর কি ক্ষতিকর না। এই আইডেন্টিটিগুলোকে আমরা বলি সিডি মার্কার, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। একটা কোষের সাথে আরেকটা কোষের ডিফারেন্সটা কি, এশিয়ানদের সাথে রাশিয়ানদের ডিফারেন্সটা কি, তাই না? মঙ্গোলিয়ানদের ডিফারেন্সটা কি? এই যে ডিফারেন্সটা যে আমরা বের করি, তো সেলেরও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে। তো আমরা যে মেসেনকাইমাল স্টেম সেলটা নিয়ে কাজ করছি, প্রথমত হচ্ছে যে এটা কি আ নতুন রক্তকণিকা তৈরি করতে পারবে? যদি রক্তকণিকা তৈরি করে, তো সেই রক্তকণিকা ইমিউন সেল থাকবে। সেগুলো তো আমার শরীরের প্রতি সংবেদনশীল হবে, বিক্রিয়া হতে পারে, আমার শরীরে খারাপ কোনো প্রভাব তৈরি করতে পারে। তো আমাদের আগেই গবেষণাগারে দেখা লাগে যে না, এদের মধ্যে রক্তকণিকা তৈরি করার মতো কোনো সক্ষমতাই নাই, এরকম কোনো মার্কার তাদের মধ্যে নাই, এরকম কিছুই নাই। তো এই যে সিডি মার্কার, যে আমরা বলি হেমাটোপয়েটিক স্টেম সেল মার্কার, এই মার্কারগুলো এক্সপ্রেস করে না সে।
লেস দেন 2% সেলে এই মার্কারগুলোর এক্সপ্রেশন থাকলেই কেবলমাত্র এই সেলগুলোকে আমরা ব্যবহার করার মতো উপযোগী সেল মনে করব। দ্বিতীয়ত, চিকিৎসা বিজ্ঞানে বলা হয় একটা সেল আমি দিলাম, একটা টিস্যু দিলাম, শরীরে গিয়ে খুব দ্রুত যে রিয়েকশনটা হবে এটার কারণ হচ্ছে তার আরেকটা আইডেন্টিটি আছে, বলে যে এইচএলএ ডিআর, তাই না? এইচএলের এক্সপ্রেশনের মধ্যে ডিআরের এক্সপ্রেশনটা বেশি থাকলেই কিন্তু ইমিডিয়েট একটা রিজেকশনের সম্ভাবনা থাকবে। তো এইচএলএ ডিআরের এক্সপ্রেশনটাও থাকতে হবে লেস দেন 2%। প্রথমে আমরা তাদেরকে বাদ দেই কোন খারাপ বৈশিষ্ট্যগুলি থাকা যাবে না, তারপরে আমরা বলবো যে ভালো বৈশিষ্ট্যগুলো কী কী থাকতে হবে, তার নিজের আইডেন্টিটি। তখন আমরা দেখি যে পজিটিভ মার্কারগুলো মোর দেন 95% এক্সপ্রেস করছে কিনা, তখন এই সেলগুলোকে আমরা সিলেক্ট করি। এবং তাদের কিন্তু ইমিউন রেগুলেটরি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা সবসময় একটা জিনিস আগে বলেছিলাম যে এটা রক্তনালী তৈরি করতে পারে, তার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইমিউন মডুলেশন। সে শুধু যে ইমিউন সিস্টেমটা বাইপাস করার ক্যাপাসিটি আছে এটা না, সে কিন্তু ইমিউন সিস্টেমটাই রেগুলেট করতে পারে, মডিউলেট করতে পারে। তো আমাদের শরীরে যখন দেখা যাবে যে ইনফ্লামেশন বেশি থাকবে, স্বাভাবিকভাবেই মানে ইনফ্লামেশন বেশি থাকা মানে কি অহেতুক একটা অরাজক পরিবেশ শরীরের ভিতরে, ওখানে কিন্তু আসলে গঠনমূলক কাজ হবে না, তাই না? আমাদের মানে জীবনযাত্রার সাথেই কিন্তু এগুলো মিলে একেবারে চিত্রটা। যখন অরাজক কোনো পরিবেশ থাকবে আপনার উন্নতিটা কম হবে। তো আমাদের শরীরে যখন ইনফ্লামেশন বেশি থাকবে আমার রিজেনারেশনটা কম থাকবে। তো এই ইমিউন সেলটা করে কি, ওই আমাদের ইমিউন সিস্টেমটাকে সাম্যাবস্থায় আনে, স্বাভাবিক করে। যার ফলে হয় কি আমার শরীরের রিজেনারেশনটা কিন্তু রিএস্টাবলিশ হয়। শরীরের রিজেনারেশনটাই কিন্তু তখন প্রপারলি কাজ করে, আমি একটু বেটার ফিল করি। এটা গেল একটা কথা। এখন এইজিংয়ে এটার প্রভাবটা কী হবে? তো স্বাভাবিকভাবেই আমি যদি ইনফ্লামেশনটা কমাই, স্বাভাবিকভাবেই আমার যে বুড়িয়ে যাওয়ার যে প্রবণতা এটা আমি টেনে ধরতে পারবো, ধীরে ধীরে কমে আসবে। পাশাপাশি আমি কি করলাম যে বাইরে থেকে কিছু সেল দিলাম, সে কিন্তু এখন নিজে আবার রিজেনারেশনে সাহায্য করবে। যে কারণে হচ্ছে এজটা আমার ক্যালেন্ডার এজের চাইতে যদি এখন আমার বায়োলজিক্যাল এজ একটু বেশি থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে হয়তো বা আমার ক্যালেন্ডার এজের সমানে চলে আসবে, অথবা ধীরে ধীরে আমি যদি প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করি এটা আরও কমেও যেতে পারে, যেটা রোনালদোর ক্ষেত্রে হয়েছে। 40 বছরের একজন মানুষ, ক্যালেন্ডার এজ, বায়োলজিক্যাল এজ বলছে যে সে 29 বছর বয়সের একটা মানুষের মতো তার শরীরের অবস্থা। কারণ কি, তারা মানে খুব সুন্দর একটা ডায়েট প্ল্যান মেনটেন করে, তারা খুব সুন্দর রেগুলার এক্সারসাইজ করে। এখন এগুলোর আসলে কি কোনো পজিটিভ ফলাফল আছে? সায়েন্স কিন্তু এমন না যে মহাশূন্যের থেকে পড়া একটা জিনিস। এটা কিন্তু আমাদের প্রকৃতি দেখার একটা কৌশল, এবং প্রকৃতি থেকে আমরা যে জ্ঞানটা আহরণ করি এটারই কিন্তু একটা বলতে পারি যে অ্যাপ্লিকেশন, তাই না? তো আমরা দেখেছি যে আমাদের শরীরে, সবার শরীরেই স্টেম সেল আছে। স্টেম সেলগুলো ঘুমন্ত আছে, আমরা বলি কুইসেন্ট সেল। এই সেলগুলোকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলেই কিন্তু আমার রিজেনারেশনটা ভালো থাকবে, আমি কিন্তু অকালে বুড়িয়ে যাব না। তো একজন খেলোয়াড় কেন এত ফিট থাকে, কিভাবে তার বয়সটা ধরে রাখে, তার একটা মূল জিনিস কিন্তু তারা তাদের সেলগুলোকে প্রতিনিয়ত জাগায়, কুইসেন্ট সেলগুলোকে জাগায়। যেমন আমাদের ডক্টর শাইলা বলেছেন যে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপিটা আমরা ব্যবহার করি, ওইটার কাজ কি? ঘুমন্ত সেলগুলোকে জাগিয়ে দেয় অক্সিজেনের মাধ্যমে। আমাদের সার্কুলেশনে সেলগুলো আসে, আর যখনই একটা সেল আসে তখন সে খুঁজে বের করার চেষ্টা করে যে আমি আসলে কেন জাগ্রত হলাম, আমার কাজটা আসলে কি। তখন কিন্তু আমার শরীরের চাহিদা অনুযায়ী সেলগুলো রেসপন্স করা শুরু করে, এবং যেখানে যেখানে আমার রিপেয়ার দরকার সেখানে সে রিপেয়ার করতে চলে যায়। তো এই যে বাইরে থেকেও আমরা নিতে পারি, নিজের কোষগুলো বোনমেরো থেকে নিয়ে আমরা সেই কোষগুলোকেও দিতে পারি, অ্যাডিপোজ টিস্যু থেকে নিয়ে স্টেম সেলগুলোকেও আমরা দিতে পারি। যে কোনো কোষ কিন্তু আমরা দিয়ে শরীরের যে ঘাটতিটা আছে ঘাটতিটা পূরণ করে তার বয়সটাকে কিন্তু আমরা ধীরে ধীরে একটা সাম্যাবস্থায় আনতে পারি, এবং সে যদি প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করে তাহলে কিন্তু দেখা যাবে যে তার আর বুড়িয়ে যাওয়ার প্রবণতাটা আগের মতো থাকবে না। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। যেহেতু এটা বাইরের দেশে অনেক প্রচলিত, বাট বাংলাদেশে আপনারা নতুন নিয়ে এসেছেন কনকন স্টেম সেল লিমিটেড পক্ষ থেকে। মানুষের একটা সাধারণ জিজ্ঞাস্য থাকবেই যে এটার কস্ট কিরকম? সো সেদিক থেকে আপনি যদি একটু বলতেন। অবশ্যই যেমন আমাদেরকেও কিন্তু মানুষ জিজ্ঞেস করে যে, বা মানুষের কনসার্ন থাকে যে মেন্টাল হেলথ অনেক এক্সপেনসিভ বা কিছু। এই জিনিসটা আমাদের
আ প্রতিনিয়তই তাদের এই স্টিগমাটা আমাদের ভাঙতে হয়। কারণ আমি যেটা মনে করি যে জিনিসের গুরুত্ব আমরা বুঝি, সে জিনিসটা আমরা সবসময় ইনভেস্ট করি। যেমন ধরুন আমরা আ হয়তো ৳১০০ হয়তো কফি খাওয়া যায়, বাট আমরা নর্থ এন্ডে যাচ্ছি একটা ৳৪০০ র কফি খেতে। কারণ আমরা হয়তো জিনিসটার গুরুত্ব বুঝতেছি। আমরা হয়তো একটা ভালো ফোন ইউজ করি, হয়তো iPhone, যেটার দাম অনেক বেশি। সে একই কোয়ালিটির ফোন হয়তো আমরা আরো অনেক কমেই পাবো। বাট আমরা হয়তো জিনিসটার গুরুত্ব বুঝি। বা আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ি, ভালো জামা কিনি। আ জাস্ট বিকজ আমরা হয়তো গুরুত্ব বুঝতেছি। বা আমি যদি আরো সহজ করে বলি, আমরা যেকোনো ফিজিক্যাল হেলথ এর ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা করিয়ে থাকি। একটা ধরেন কারো যদি এমআই হয় বা হার্ট অ্যাটাক বলি বা স্ট্রোক বা সিম্পল যদি গল ব্লাডার বা কিডনিতে স্টোনও হয়, আমাদের কিন্তু চিকিৎসার একটা খরচ আছে। ওই একই জিনিসটা দেখা গেছে যে হয়তো ৫ ভাগের ১ ভাগও আমরা মেন্টাল হেলথ এ খরচ করতে যাই না। আমাদের তখন পেশেন্টকে অনেক বুঝাতে হয় যে কেন মেন্টাল হেলথ এর ইম্পোর্টেন্সটা আপনার জীবনে আসে। যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা স্টাডি করেছিল যে এমএনসি গুলোর উপর। ওখানে যদি যেকোনো একজন এমপ্লয়ির উপর আপনি যদি $১ খরচ করেন মেন্টাল হেলথ এ, তাহলে উনি উনার প্রোডাক্টিভিটি ফাংশনিং যে পরিমাণ বাড়াবে, তাতে করে কোম্পানিকে $১০ বেনিফিট দিবে। সো মেন্টাল হেলথ এ কি হয় যে আমি হয়তো হয়তো ঝিমিয়ে পড়লাম, কাজ করতে পারছি না, মন খারাপ, রাগ, এগুলোর জন্য তো আমার প্রোডাক্টিভিটি সিগনিফিক্যান্টলি হ্যাম্পার করে। তো তখন আমরা অনেক মানুষকে বুঝিয়ে থাকি যে আপনি যদি মেন্টাল হেলথ এ নাও বুঝেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এর জন্য হলেও আপনি মেন্টাল হেলথ এর ট্রিটমেন্ট নেন। ওষুধ না হলেও থেরাপি নেন, এট লিস্ট সাইকোলজিস্ট এর কাছে যান। আপনারা কিভাবে মানুষকে এডুকেট করতে চান? অবশ্যই জিনিসটা খুবই জরুরি। আমি এজ এ ডক্টর খুবই বুঝি। কিন্তু আমি যদি একজন সাধারণ মানুষ, ইনফেক্ট ডক্টরদেরকেও বুঝাতে যাই, আপনাদেরকে অ্যা সবসময় আমার কাছে মনে হয় সায়েন্স দিয়ে বুঝালে সবাই কনভিন্সড হবে না। আপনাকে গুরুত্বটা বুঝাতে হবে যে ফাইন্যান্সিয়ালি কেন জিনিসটা আ আমি বলব যে ফিজিবল বা এখানে খরচ করা উচিত। তো সেই দিক থেকে আপনারা যদি একটু সাধারণ দর্শকদের জন্য বলতেন, এই স্টেম সেল থেরাপির কস্ট নিয়ে এবং এফেক্টিভিটি নিয়ে। এটা আসলে খুবই জটিল একটা প্রশ্ন যে স্টেম সেল থেরাপির কস্টটা কত? আ বাংলাদেশে আমরা যে কিছু সমস্যা আছে, সমস্যার সমাধানটা কিন্তু আমাদের জনবল। আবারও বললাম যে সমস্যার সমাধানটা দিন শেষে আমাদের জনবল। সমস্যাগুলো কি? আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, আমরা এই যে স্টেম সেলগুলো নিয়ে কাজ করি, আ আমরা এটাকে প্রসেস করার জন্য বা স্টেম সেলগুলোকে সংখ্যায় বাড়ানোর জন্য কালচার করি। একটা মিডিয়া লাগে, কিছু কেমিক্যালস লাগে। এইগুলো কিন্তু বাইরের দেশের চেয়ে আমরা প্রায় ১.৫ গুণ দামে কিনতে হয়। পার্শ্ববর্তী দেশের চাইতেও ১.৫ গুণ দামে কিনি। আমরা যে প্লাস্টিকগুলো ইউজ করি, এই প্লাস্টিকগুলো কিন্তু প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। বাইরের দেশের চাইতে স্টেম সেলের প্রাইসের ক্ষেত্রে যখন আসি, দেখেন আমরা ১.৫ গুণ দামে কেমিক্যালস কিনি, দ্বিগুণ দামে প্লাস্টিক ওয়্যার কিনি। বাইরের দেশের চাইতে আমরা প্রায় ২.৫ গুণ ৩ গুণ কম দামে বিক্রি করি। তো এখানে আসলে আমরা কিভাবে করতে পারছি? এখানে কিন্তু পুরোটাই হচ্ছে যে জনবলের স্যাক্রিফাইস। সবার মধ্যে একটা মানসিকতা যে আমরা মানুষকে সার্ভ করতে চাই, সাহায্য করতে চাই। তারপরেও কিন্তু এটা একটা এক্সপেন্সিভ থেরাপি। কারণ কি আমাদের ক্রয় ক্ষমতাটা কম। তো এই এক্সপেন্সিভ থেরাপিতে আমি যাব কি না? যাওয়ার ১ম যে কথাটা সেটাই হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আরেকটা হচ্ছে সময়ের এক ফোর, অসময়ের ১০ ফোর। আমার যখন এই যে নি রিপ্লেসমেন্টটা লাগে, সেটারও কিন্তু একটা স্থায়িত্ব আছে, কষ্ট আছে। সব মানুষই রিপ্লেসমেন্টের উপযোগী নাও হতে পারে। কিন্তু আমি যখন ব্যথাটা ফিল করলাম, তখন যদি আমি একটু রিজেনারেটিভ থেরাপিটার দিকে যেতাম, গতানুগতিক চিকিৎসার পাশাপাশি, তখন কিন্তু আমার রিজেনারেশনটা এখানে হতো। আমার এত কষ্ট করা লাগতো না। গতানুগতিক চিকিৎসা চলতো হয়তোবা। ক্ষতিকর কোনো কিছু খেয়ে আমার কিডনিটা নষ্ট করা লাগতো না। সেখানে আমার আবার অনেকগুলো টাকা খরচ করা লাগতো না। তার মানে অ্যাজ এ হোল আমি দিন শেষে নি রিপ্লেস করার জন্য যে খরচটা করছি, তার ৫ ভাগের ১ ভাগ খরচ দিয়েই কিন্তু আমি প্রতিরোধমূলক একটা ব্যবস্থা নিতে পারতাম। প্রিভেন্টিভ মেজারটা নিতে পারতাম। তো আমরা বলি যে আমরা যখন একটু বুঝতে পারি যে আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি, শরীরে ডিজেনারেশনটা ধরা পড়ছে, আমরা একটু রিজেনারেটিভ থেরাপিটা নিয়ে চিন্তা করি, মোবাইল ফোন আছে, একটু নিজে খুঁজি, নিজে বোঝার চেষ্টা করি যে আসলে রিজেনারেটিভ থেরাপিটা কি? এটা আমার ক্ষেত্রে কতটা কাজ করতে পারে? আমাকে কিভাবে সাহায্য করতে পারে? আর দ্বিতীয়ত, আসলে পুরো হেলথ জিনিসটাই কিন্তু একটা সামগ্রিক বিষয়, হলিস্টিক একটা বিষয়। এমন না যে
একটা কেমিক্যালস দিয়ে আমি আমার রোগের সব সমস্যার সমাধান করব। একটা কেমিক্যালস হয়তোবা একটা পাথওয়েতে কাজ করবে, ২ টা পাথওয়েতে কাজ করবে, ২ টা জায়গাতে চেঞ্জ আনবে, আমাকে একটু ভালো অনুভব করাবে। কিন্তু এটা একটা সলিউশন নাও হতে পারে। তো আমরা বলি যে গতানুগতিক যে চিকিৎসা আছে এর পাশাপাশি যদি আমরা রিজেনারেটিভ মেডিসিনটা আনতে পারি, আমরা একটা ২ টার সম্মিলিত সিনার্জিস্টিক একটা ইফেক্ট পেতে পারি। ২ টার সম্মিলিত একটা ভালো একটা ইফেক্ট হয়তোবা পেতে পারি। পাশাপাশি যে জিনিসটা আমরা মানুষকে বোঝাতে পারি না, আমরা মানসিক স্বাস্থ্যটাকে একেবারেই গুরুত্ব দিতে চাই না। কিন্তু এই মানসিক স্বাস্থ্যটা যদি এতটাই হেলাফেলার বিষয় হতো, এটার উপর কিন্তু নোবেল প্রাইজ দিত না, তাই না? আমাদের দেহঘড়ির উপর একটা নোবেল প্রাইজ এসেছে যে আসলে আমাদের দেহঘড়িটা কিভাবে চালানো উচিত, সার্কাদিয়ান রিদম কীরকম হওয়া উচিত। তো আমরা স্ট্রেসটাকে গুরুত্ব দিই না। আমাদের অনেক রোগের মূল কারণটা কিন্তু স্ট্রেস। এই স্ট্রেস যখন আমরা স্ট্রেসড থাকি আমার অজান্তেই। করোনা কিন্তু একটা জিনিস শিখিয়েছে, স্টেরয়েডের যথে য মানে যথা মানে আমার ইচ্ছামাফিক ব্যবহার এটা ভালো না। এটা আমার শরীরের অনেক প্রকার প্রবলেম ক্রিয়েট করে। তো আমি নিজেই জানি না আমি নিজের শরীরে স্টেরয়েড বানানোর একটা মেশিন সেট করে রেখেছি। এই মেশিনটা কি? আমার স্ট্রেস। সাইকোলজিক্যাল স্ট্রেস, জব স্ট্রেইন, এই চিন্তা, ওই চিন্তা, এই দুশ্চিন্তাগুলো আমার মনের অজান্তে যে প্রতিনিয়ত স্টেরয়েড তৈরি করছে, গ্লুকোকর্টিকয়েডস তৈরি করছে, এটা আমি বুঝতেই পারছি না এবং মনের অজান্তে কিন্তু ক্ষতিটা করে ফেলছি। তো এই যে আমার শরীরে আমি দুশ্চিন্তার মাধ্যমে এ যে স্টেরয়েড তৈরি করছি, এটা কি কাজ করে? এটা আমার ইমিউন সিস্টেমটাকে কিন্তু আমরা বলি যে এলোমেলো করে দেয়। আমার সেলুলার ইমিউন সিস্টেমটাকে ডাউন রেগুলেট করে দেয়। আমার অ্যান্টিবডি দিয়ে যে ইমিউন সিস্টেমটা কাজ করবে সেটাকে আপ রেগুলেট করে দেয়। আমরা যদি অন্যভাবে বলি, এটাকে আসলে খুব জেনারেলাইজড করার দরকার নাই। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। আমার শরীরে আসলে আমি বলি যে আমার সেলুলার ইমিউনিটি যে নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফাজ এগুলোকে আমরা বলতে পারি পুলিশ। অ্যান্টিবডি স্পেশালাইজড সেল অ্যান্টিবডি তৈরি করবে, একেবারে টার্গেট করে ধরবে, মারবে। এগুলোকে আমরা বলতে পারি আর্মি। কিন্তু আমার এই পুলিশীয় ব্যবস্থাটাকে যদি আমি দুর্বল করে দেই আর সবসময় যদি আর্মি দিয়ে আমি আমার ইমিউন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তখন হবে কি? আমার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হবে। বাইরের যে কেউ এসে কিন্তু আমাকে তখন মেরে দিয়ে চলে যাবে। তাই না? আমার প্রতিরক্ষা ব্যবস্থাটা দুর্বল হলে তখন বাইরে থেকে রোগ জীবাণু আসবে, বিভিন্ন সময় আমি রোগে শোকে আক্রান্ত থাকব। তো স্ট্রেসড মানুষগুলো কিন্তু এই কারণেই প্রচণ্ড রকম রোগে ভালনারেবল থাকে, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। আমি কিন্তু আমার এই স্ট্রেস সাইকোলজিক্যাল অবস্থাটাকে একটু ভালো করতে পারলেই আমার ইমিউন সিস্টেমটা ভালো রাখতে পারবো। আর তখন আমার রিজেনারেশনটা ভালো কাজ করবে। তার মানে আমি স্টেম সেলটা দিব। স্টেম সেলটা খুব ভালো কাজ করার জন্য আমার কিন্তু সাইকোলজিক্যাল ওয়েল বিইংটা দরকার। তো আসলে এটা একটা সামগ্রিক জিনিস। গতানুগতিক যে চিকিৎসাগুলো আছে, যে চিকিৎসাগুলোতে মানুষ আসলেই ভালো ফল পাচ্ছে, এর পাশাপাশি আমার রিজেনারেটিভ মেডিসিন এবং আমার সাইকোলজিক্যাল ওয়েল বিইং, এই টোটাল একটা সিস্টেম যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে মানুষটা কিন্তু সুস্থ থাকবে। আর এক্ষেত্রে হবে কি? বারবার আমার থেরাপির দিকে যাওয়া লাগবে না। এটা একটা ওয়ান শট থেরাপি হতে পারে। একবার ট্রিটমেন্ট নিলাম, হয়তোবা এটা আমার দীর্ঘ সময় কাজ করবে। কারণ কি? আমি একটা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে চলে এসেছি। এখন আমি বুঝি আমার শরীরটাকে কিভাবে আমার সাপোর্ট দেয়া দরকার। তো এটা আসলে একটা সামগ্রিকভাবে আমাদের সবগুলো মিলিয়ে কাজ করা উচিত এবং মানুষকে এই জায়গাটাতে সবচেয়ে বেশি এডুকেট করা উচিত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এবং আপনি আপনার মানসিক স্বাস্থ্যটার প্রতি যত্নশীল হন। সো ভাইয়া যেটা বলছিলেন যে হোলিস্টিক ওয়েলবিং আর প্রিভেনশনকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমার কাছে আমি জাস্ট একটা স্টোরি শেয়ার করি। আমার কাছে একবার একজন ব্রাদার এসেছিলেন 29 ইয়ার্স। আমি ডেফিনিটলি কনফিডেনশিয়ালি বজায় রেখে বলছি। উনি একটা ব্যাংকে চাকরি করেন আরকি। আ তো উনার একটা এমআই হয়, একটা হার্ট অ্যাটাক, আমি যদি সহজ করে বোঝার জন্য বলি সবার জন্য। তো আ হার্ট অ্যাটাক হলে আমরা কি মনে করি যে সে কোলেস্টেরল বেশি থাকবে, ডায়াবেটিস থাকবে আনকন্ট্রোলড, একটু মোটা-সোটা থাকবে, বয়স বেশি থাকবে। তো উনার এগুলা কিছুই নেই। তো উনি হার্টের ডাক্তারের কাছে গিয়েছেন। হার্ট অ্যাটাক ডেফিনিটলি ট্রিট করে উনাকে তারপর বললেন যে, "আপনি একটু সাইকিয়াট্রিস্ট দেখান। আমার কাছে মনে হয় যে আপনার কোন একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে।" তো যথারীতি উনি তো যেহেতু বাংলাদেশে আমাদের মেন্টাল হেলথ বা স্ট্রেস নিয়ে একটা স্টিগমা কাজ করে। তো উনি একটু বিরক্তই হয়েছিলেন। আমার কাছে আসলেন যে, আমার হলো হার্টের সমস্যা আর
ডক্টর আমাকে আপনার কাছে পাঠালো। তো আমি তো আপনাকে বুঝিয়ে বলি, এডুকেটেড মানুষ উনি। এবং আমরা যেটা দেখতে পাই যে উনার ঘরে বাইরে অনেক স্ট্রেস ছিল, যেটা আপনি বলছিলেন যে স্ট্রেস থাকলে আপনার স্টেরয়েড নিজে, নিজে তৈরি হয় এবং সেটা আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়। আমাদের হার্টের আর্টারিতে প্লাক জমে। তো উনার যেটা ছিল যে উনি অফিসে উনি একটু প্যাসিভ পার্সোনালিটি ছিল। কাউকে না বলতে পারত না। সো না বলতে পারার কারণে তার কাজের লোড বেড়ে যাচ্ছিল। তিনি ইনহিবিটরি পারফেকশনিস্ট ছিলেন। তিনি কোন কাজ মানে আমি বলব যে অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের ছিল আরকি। যে কাজ করতে ২ ঘন্টা লাগে মানুষের, তার হয়তো ৪-৫ ঘন্টা লেগে যেত। বাসায় এসে তার আবার তার ওয়াইফ এবং মা দুজনের সাথে এক ধরনের মানসিক দূরত্ব ছিল। যেটার কারণে উনি অনেক সাফার করছিলেন। তো ঘরে বাইরে এরকম স্ট্রেস যখন তিনি প্রায় ২-৩ বছর ধরে অতিবাহিত করেন, একটা পর্যায়ে কিন্তু আ বেচারা হার্ট অ্যাটাক করে ফেলেন। তো তার এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি। তার পার্সোনালিটি নিয়ে কাজ করি এবং তার মা, ওয়াইফকে এনেও আমরা ফ্যামিলির প্রবলেমগুলো এটলিস্ট কিছুটা কমানোর চেষ্টা করি। তারপর থেকে উনি ভালো আছেন এবং উনি বুঝতে পারেন যে এখন মেন্টাল হেলথ এর গুরুত্বটা। এবং এটা কিন্তু আমি বলব যে সবার ঘরেরই স্টোরি। আমাদের প্রত্যেকেরই কিছু পার্সোনালিটি ফ্লস থাকতে পারে যার কারণে স্ট্রেস বাড়ে। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু দুঃখ কষ্ট থাকতে পারে যেটা হয়তো আমরা সলভ করছি না। অনেকের ট্রমা থাকে, অনেকের অ্যাবিউজ থাকে ছোটবেলায়। অনেকের রিলেশনশিপ প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এই আমরা আমরা পা ভেঙে গেলে যেমন বুঝি, মন ভেঙে গেলে তো আসলে আমরা বুঝি না। সেটার কারণে স্টেম সেল থেরাপিতেও কিন্তু আমি বলব যে মেন্টাল হেলথ অনেক ইম্পোর্টেন্ট। আপনার একটা পেশেন্টকে প্রিপারেশন করা, যেহেতু এটা একটা লং টার্ম একটা সময়। সো সেই মেন্টাল প্রিপেয়ার্ডনেস, তার ফ্যামিলির একটা মেন্টাল প্রিপেয়ার্ডনেস যদি কোনো কারণে জিনিসটা ফেইল করে, সেখানে একটা মানসিক মানে কোপিং এর যে ব্যাপারটা, সবগুলোতেই আসলে আমি বলব যে মানসিক স্বাস্থ্য জরুরি। আমি ডক্টর শায়লা আপনার কাছে আসবো যে ইউজুয়ালি আমরা কি দেখি যে আ বাংলাদেশ থেকে আ মানে বাংলাদেশের মানুষ বাইরের দেশে যায় মানে কোনো মানে করতে কোনো চিকিৎসা নিতে। তো আপনাদের এই থেরাপি নিতে কি কোনো মানুষ বাইরে থেকে বাংলাদেশে এসেছে বা আসতে চেয়েছে? এবং বাংলাদেশের মানুষের ওভারঅল আগ্রহ কেমন বা সচেতনতা কেমন এই মুহূর্তে স্টেম সেল থেরাপি নিয়ে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, বিদেশ থেকে মানে সাধারণত আমরা জানি যে এই ট্রিটমেন্টটা মানে কোনো উচ্চমানের ট্রিটমেন্ট পেতেই আমাদের বিদেশ যেতে হবে। কিন্তু মানে এটা হয়তোবা আমাদের সৌভাগ্য, অনেক বিদেশি ফরেনার বা বাংলাদেশী যারা বিদেশে থাকে, ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া থেকেও এসে আমাদের ট্রিটমেন্টটা নিয়েছে। যেমন ওসব দেশে আসলে এখনো স্টেম সেলটা ওইভাবে এভেইলেবল না। ওখানে তারা ওভাবে ট্রিটমেন্টটা পায় না। অনেক পেশেন্টই আছে যারা এসে নিয়েছে এবং খুব ভালো ফলাফল পেয়েছে। অ্যান্ড পেশেন্ট সিলেকশনটাও খুব ইম্পোর্টেন্ট। আমাদের প্রপার হিস্ট্রি, যেটা এই যে মেন্টাল হেলথ বলেন, প্রপার লাইফস্টাইল মডিফিকেশন, কারোর যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ব্লাড সুগারটা কন্ট্রোলে এনে তারপর হচ্ছে স্টেম সেলটা আমরা প্রয়োগ করি। নাহলে স্টেম সেলটা ওইভাবে ভালো কাজ করে না। আচ্ছা। আ ডক্টর নাজমুল, আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে আমরা স্টেম সেল থেরাপিটা তো খুবই ইম্পোর্টেন্ট। আপনাদের কাছে আমরা 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 আলোচনায় শুনে বুঝতে পারলাম। কিন্তু ভবিষ্যতে এটাকে আমরা মানুষের কাছে আরেকটু পরিচিত বা সচেতন করতে আমরা কি জিনিস করতে পারি? যাতে করে মানুষ পুরো হোলিস্টিক ওয়েলবিং টা বুঝতে পারে এবং রিজেনারেটিভ মেডিসিন এ মানুষ আগ্রহী হয়ে ওঠে। আগের প্রশ্নটা বাইরের দেশের পেশেন্ট বাংলাদেশে আসে কিনা? বাইরের দেশের পেশেন্ট যে ফরেনার তারাও আমাদের এখানে আসেন এবং স্পেশালি বাংলাদেশের যারা বাইরে থাকেন তারাও আসেন। কারণ কি? আমি আগে যেটা বলেছিলাম যে তারা যখন প্রাইসটা কম্পেয়ার করে, যখন দেখে যে আমাদের প্রাইসটা আসলেই ৩ ভাগের ১ ভাগ এবং তারা জানেন যে আসলে একটা কোষের আ কোয়ালিটিটা কী প্রশ্নের উপর বেস করে মেজার করা যায়। তারা যখন ওই প্রশ্নগুলো করেন এবং যখন দেখেন যে আমরা একেবারেই বিশ্বের যে অন্যান্য মানদণ্ড আছে, প্রত্যেকটা মানদণ্ড পরিপূর্ণভাবে মেইনটেইন করেই আমাদের সেলগুলো তৈরি করছি, তখন কিন্তু তারা দেশে আসেন এবং আমাদের কাছ থেকে ট্রিটমেন্টটা নেন। কারণ কি? তারা বুঝতে পারেন যে এই মানদণ্ডগুলো হচ্ছে আসলে একটা থাম্ব রুল। এটা যদি তারা ফলো করে তাহলে আসলে সেলগুলোর কোয়ালিটিতে কোনো হেরফের হবে না। বরং আমি কম দামে একটা ভালো সার্ভিস পাচ্ছি। এই কারণে কিন্তু বাইরের দেশের যারা এডুকেটেড, যারা নিজেরা বুঝতে পারেন, তারা কিন্তু চলে আসেন। তো আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা এখনো মাস পিপলকে, অনেক মানুষকে কিন্তু এখনো জানাতে পারছি না যে স্টেম সেল জিনিসটা কি? আ আম কেন আমাদের সেলগুলো অন্যান্য দেশের সেলের সাথে কোনো পার্থক্য নাই? কোন জায়গাতে আমরা আসলে এগিয়ে আছি? আমরা কি করি? আচ্ছা, আপনারা বাইরের দেশে যেতে গেলে আপনাদের কি প্রশ্ন করা উচিত যেন অন্ততপক্ষে ঠকে না আসেন, তাই না? আর আপনাদের এখন বিশ্বটা কিন্তু উন্মোচিত।
তাই না? এখন ChatGPT এসেছে, Gemini এসেছে। আপনি প্রশ্ন করেন না। আসলে একটা কোষকে আপনি কিভাবে কোন মানদণ্ডে চুলচেরা বিশ্লেষণ করতে চান? আমাদের কাছে এসে প্রশ্ন করেন। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেই। তারপরে আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যাপার। তবে আমার মনে হয় যে মাস পিপলকে অন্ততপক্ষে আমাদের জানানোর চেষ্টা করা উচিত যে বাংলাদেশে এরকম একটা সার্ভিস আছে যারা প্রপারলি সবগুলো মানদণ্ড ফলো করেই তাদের সেলুলার থেরাপিউটিক্সগুলো তৈরি করছে এবং কিছু ক্ষেত্রে তাদের অনেকগুলো সাফল্যও এসেছে। অনেক সময় স্টেম সেলটাকে আমরা বলি যে এটা কোন জায়গায় কাজ করে। বরং আমরা বলি যে সাহস করে যদি আগানো যায়, অনেক কিছু এক্সপ্লোর করা সম্ভব। আমরা বলতে পারি যে কোন জায়গায় কাজ করবে না। দেখেন চোখের ক্ষেত্রে রেটিনাইটিস পিগমেন্টোসা একেবারেই ধরা হয় যে এটা শেষ। আর কিছুই হবে না। অপটিক নার্ভ অ্যাট্রোফি অনেক সময় এটা হয়তোবা আর ব্যাকই করবে না। অন্ধত্বই জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ডক্টরই কিন্তু ব্যবহার করেছেন রেটিনাইটিস পিগমেন্টোসাতে, অপটিক নার্ভ অ্যাট্রোফিতে। সেখানে কিন্তু বেশ সাফল্য পাওয়া গেছে। এতদিন বলা হতো যে না এগুলোতে কাজ করবে না, নিউরোনাল সেলগুলোর রিজেনারেশন হবে না। অপটিক নার্ভ অ্যাট্রোফিতে এখন বিশ্বের অনেক গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে যে রেটিনাল গ্যাংলিয়ন সেল যেগুলো আছে সেগুলোর রিজেনারেশনটা হচ্ছে। রেটিনাইটিস পিগমেন্টোসার ক্ষেত্রে দেখা যায় যে আলোক সংবেদনশীল যে কোষগুলো আছে সেগুলোর রিজেনারেশন হচ্ছে। কারণ কি ওই যে মাইক্রোভাস্কুলারের মাধ্যমে পুষ্টি দিচ্ছে, সেখানে রিজেনারেশন ঘটাচ্ছে, আলোর উপস্থিতিটা বুঝতে পারছে, নিজের চলাফেরাটা নিজে করতে পারছে। এটাই কিন্তু একটা বড় সফলতা। তার মানে সব জায়গাতেই কিন্তু মানে এক্সপ্লোর করার সুযোগ আছে এবং আমাদের দেশের ডাক্তার ওনারা ধীরে এগিয়ে আসছেন, ওনারা এটাকে গ্রহণ করছেন। এখনও আমরা সবসময় বলি রিজেনারেটিভ মেডিসিন কিন্তু একটা চিকিৎসা ব্যবস্থার পরিপূর্ণভাবে কিন্তু মানে এটাকে বাদ দিয়ে নতুন একটা ব্যবস্থা এস্টাবলিশ করা না, বরং যে এস্টাবলিশড পথ আছে তার সাথে আমরাও কাজ করতে চাই। দুইটার সম্মিলিত রূপ হয়তোবা মানুষকে আরও ভালো একটা সার্ভিস দিতে পারে। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে আমাদের ধীরে প্রত্যেককে এডুকেট করতে হবে, ডক্টরদের আগাতে হবে, সায়েন্টিস্টদেরও ওপেন হতে হবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা যে আমরা মানুষের জন্য এক জায়গাতে ডক্টর বলি, রিসার্চার বলি, আমাদের সব মানে কর্মী বাহিনী বলি, সবাই কিন্তু মানুষের সেবার জন্য সব জায়গাতে ছাড় দিতে প্রস্তুত। আর এই কারণেই কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক কম। সেটা যেখানেই যাই প্রত্যেকটা সার্ভিস কিন্তু বাইরের দেশের তুলনায় আমরা একটা মানে সাশ্রয়ী অবস্থাতে পেয়ে থাকি, কম দামে পেয়ে থাকি। তো মানুষকে মাস পিপলকে জানানো দরকার যে বাংলাদেশে এটা এক্সিস্ট করে। আর যাদের ধরেন প্রতিপত্তি অনেক বেশি, অর্থবিত্ত বেশি, তারা মনে করে যে না বাইরে গিয়েই ট্রিটমেন্টটা নেই। যে ৫ লাখ টাকা কেন এখানেই খরচ করব, বরং বাইরে গিয়ে ২০ লাখ টাকা দিয়ে আমি করে আসি, দে আর বেটার। আমি শুধু তাদেরকে এটা অনুরোধ করব যে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসুন। আপনার কোন জায়গাটাই মনে হচ্ছে যে দে আর বেটার দেন আস, প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন। যেহেতু আপনি জানেন আপনি এখান থেকে আমাদের কাছ থেকেও শুনুন। আপনার যদি মনে হয় যে আপনি কনভিন্সড, আপনি আমাদের সার্ভিসটা নেন, না হলেও কোনো প্রবলেম নাই। এবং মানে আমার কথা যে সবাই জানুক বিষয়টা। জানতেই একসময় মানুষ দেখা যাবে যে রিজেনারেটিভ মেডিসিনটার ব্যাপারে আগ্রহী হবে। রিজেনারেটিভ মেডিসিনের ব্যাপারে আগ্রহী হলে হলিস্টিক হেলথ সম্পর্কেও জানবে। সামগ্রিক একটা স্বাস্থ্যসেবা হয়তোবা রিএস্টাবলিশ হবে। ডক্টর নাজমুল ভাই যেটা বলছিলেন যে এটা আসলে একটা আমি বলব যে এটা মানে কমপ্লিমেন্টারি একটা ট্রিটমেন্ট, এটা হোলিস্টিক ট্রিটমেন্ট। এটা এরকম না যে আমরা কোনো কিছু আ বাদ দিয়ে এটাকে নিতে বলছি। এটা একটা পরিপূরক চিকিৎসা যেটা খুবই ইম্পোর্টেন্ট। আরেকটা জিনিস আমি আপনার সাথে এড করতে যেটা খুবই সত্য যে আ আমাদের দেশে সবার সামর্থ্য নেই তা কিন্তু না। অনেক মানুষের সামর্থ্য আছে। প্রচুর মানুষ তো আমি বলব যে প্রতি মাসে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছে। আরো অনেক দেশেই যাচ্ছে। কিন্তু ওই একই সার্ভিস হয়তো বাংলাদেশে খুব ভালোভাবেই আছে। কিন্তু তারা আ একটা স্টিগমায় ভুগে, বিভিন্ন অপপ্রচার আছে। অবশ্যই বাংলাদেশ যেহেতু ১৮ কোটি মানুষের দেশ, এখানে আ সরকারি হসপিটালগুলোতে অবশ্যই কিছু আমি বলব যে সুযোগ সুবিধার অভাব আছে। কিন্তু দিন শেষে বুঝতে হবে এটা একটা ১৮ কোটির দেশ। এবং এখানে ডক্টরদেরও যেমন কিছু ক্ষেত্রে স্কিলের ঘাটতি দেখা যায়, ঠিক তেমনি হাসপাতাল মানে ম্যানেজমেন্টেরও তো আসলে অনেক ল্যাকিং থাকে যেগুলো নিয়ে কথা হয় না। কিন্তু প্রচুর এফিশিয়েন্ট ডক্টরস কিন্তু এখানে আছে। এবং প্রচুর এফিশিয়েন্ট মানি মানে স্বাস্থ্যকর্মীও আছেন।
তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে শুধু খরচ করাটা আমার কোনো প্রয়োজন নাই। যেটার চিকিৎসা আমি বলব এটলিস্ট বাংলাদেশে এভেইলেবল। আপনি কেন আপনার ঠিক আছে আপনার অনেক টাকা-পয়সা আছে সেটা আপনি অন্য জায়গায় খরচ করেন। কারণ আপনি গেলেন কিন্তু আপনাকে থেকে হয়তো আরেকজন মানুষ যাবে, যার হয়তো অত টাকা-পয়সা নেই। সে হয়তো জমি-জমা বিক্রি করে যাচ্ছে। ওই একই খরচটা হয়তো বাংলাদেশে তিনি ৩ ভাগের ১ ভাগে করতে পারবেন। জাস্ট গত ২ সপ্তাহ আগে আমার এক পরিচিত মানে আত্মীয় উনি বলছিলেন যে উনার ইউটেরাসে একটা টিউমার হয়েছে আরকি, ফাইব্রয়েড। তো উনি ওইটার জন্য থাইল্যান্ডে গিয়ে অপারেশন করতে চান। উনি অনেক সামর্থ্যবান মানুষ। তো উনি আমাকে বললেন, "আমি কি থাইল্যান্ডে যাবো?" আমি বললাম, "আপনি থাইল্যান্ড যাওয়ার দরকার নেই। আমি স্কয়ার হসপিটালে একজন ডক্টর চিনি, গাইনির উনি খুব ভালো। মানে উনার সার্জারির হাত খুব ভালো। আমি উনার সাথে পরিচয় করিয়ে দিলাম এবং উনি ওখানেই পরবর্তীতে করলেন এবং থাইল্যান্ডে গেলে মোটামুটি খরচ হতো ১৫-১৬ লাখের মতো। উনি এখানে কিন্তু ৩-৩.৫ লাখ টাকায় করে ফেলেছে জিনিসটা। এবং তখন উনি খুবই হ্যাপি যে, "না, আমার তো খরচটা অনেক কমে গেল।" উনি থাইল্যান্ডের প্রায় টিকেট কেটে ফেলেছিল। তো দেখেন ৫ ভাগের ১ ভাগ খরচে সে বাংলাদেশে একটা ভালো ট্রিটমেন্ট পেল এবং উনার যে সার্জারিটা ছিল এটা এমন কোনো জটিল সার্জারি না যে বাংলাদেশের ডক্টররা পারবে না। অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডক্টরদের সার্জারির হাত বাইরের দেশের তুলনায় অনেক ভালো। এটা আমরা হয়তো জানি না। তো সে হ্যাঁ, কিছু চিকিৎসা অবশ্যই হয়তো বাইরে গেলে ভালো। যেটা বাংলাদেশে হয় না অথবা কোনো পার্টিকুলার চিকিৎসা যেটা হয়তো বাইরের দেশের মানুষ অনেক অভিজ্ঞ, সেটা মানুষ যেতেই পারে। মানুষের মানে ইচ্ছা আছে। কিন্তু অনেক কিছুই কিন্তু বাংলাদেশে হচ্ছে যেটা মানুষ জানে না। এবং অনেক সময় যেটা হয় আমরা বাংলাদেশী মানুষ বাংলাদেশকে আ খুব মানে অনেক সময় ছোট করে দেখি। এটা আমাদের একটা কালচারাল প্রবলেম। আমরা মনে করি সবকিছু ভালো বোধহয় বাইরেই আছে। তো সেই মানসিকতাটা দূর করাটাও আমার কাছে মনে হয় যে মানে খুবই প্রয়োজনীয়। আপনি খুবই মানে সুন্দর করে জিনিসটা বলেছেন। ডক্টর শাহলা আমি আপনার কাছে আসতে চাই যে যেহেতু এটা ফিমেল ইস্যুর সাথে জড়িত। প্রচুর মেয়েরা আমাদের কাছে আসে। সাইকিয়াট্রিস্ট হলেও আসে যে তাদের ইনফার্টিলিটি সমস্যা। ইনফার্টিলিটির জন্য আসে না কিন্তু ইনফার্টিলিটি থেকে সৃষ্ট মানসিক বিষাদ বা কষ্ট থেকে আসে আরকি। তো এইখানে স্টেম সেল থেরাপি কতটুকু হোপ দেখাচ্ছে? মানে আমাদেরকে বা তারা যেহেতু অনেকেই আইভিএফ করছে বা যাদের পিসিওস আছে বা আরো অন্য সমস্যাও আছে যাদের, তারা কি করতে পারে এই জায়গাটাতে? কতটুকু তারা আশাবাদী হতে পারে? আসলে এটা এখনো গবেষণার মধ্যে। তবে ট্রাই করা হচ্ছে। অনেক গাইনোকোলজিস্ট হচ্ছে আইভিএফ এর আগে অটোলোগাস অথবা অ্যালোজেনিক অনেক সময় ২ টাই কম্বাইন্ডলি ইউজ করছে। আমাদের ওভারিয়ানের সেল ফাংশনটা ইমপ্রুভ করে। ইউটেরাইন যে লাইন আছে ইমপ্লান্টেশনের জন্য সেটাকে ইমপ্রুভ করছে। অনেক ক্ষেত্রে সফল হচ্ছে, অনেক কাপল হচ্ছে প্রেগন্যান্ট হচ্ছে। মানে তাও বলব আমি এটা এখনো গবেষণার মধ্যে। হুম। আর আমাদের দেশের মানুষের আমি আরেকটা জিনিস বলব ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেশের মানুষের মধ্যে আসলে সচেতনতার অভাব। আর্লি ডায়াগনোসিসটা হওয়ার পরেও তারা খামখেয়ালি করে। দেখা গেছে আমরা সিএলডির ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে সিরোসিসের গ্রেড একদম লাস্ট পর্যায়ে ডক্টরের কাছে আসে। যখন আর কোনো ওয়ে থাকে না তখন আমাদের কাছে আসতেছে। ইভেন ক্রনিক কিডনি ডিজিজ যেটা স্টেজ 4-5 এ আসতেছে। কিন্তু যখন ধরা পড়ে লাইক স্টেজ 2 বা 3 এ পর্যন্ত যদি আমরা একটু লাইফস্টাইলটা মডিফিকেশন করি। আমরা জানি সিকেডি হয় ক্রনিক ডায়াবেটিস বা ক্রনিক হাইপারটেনশনের কারণে। ওইটা যদি কন্ট্রোলে রাখতে পারি, সাথে আমাদের এই রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেলটা নিতে পারলে হয়তোবা ভালো হবে না, বাট ডিটোরেটটা হয় না আরকি। বুঝতে পেরেছি। না আপনি খুবই ইম্পোর্টেন্ট কথা বলেছেন। এটা আমরা সব জায়গায় দেখি। আমাদের মেন্টাল হেলথ এও দেখি যে একদম ডিপ্রেশন শুরুতে কেউ আসবে না। যখন একদম সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে ফেলছে, খুব ক্রনিক করে ফেলছে তখন আসবে। এটা একটা সমস্যার ১ম দিকেই কেউ আসতে চায় না। যেটা আমি ১ম দিকে আসলে ট্রিট করাটা অনেক মানে আমি বলব যে সহজ হবে। ডক্টর নাজমুল আমি আপনাকে জানতে চাই যে আমি শুনেছি যে অস্টিও আর্থ্রাইটিস এটার খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা বর্তমান বাংলাদেশে প্রচুর মানুষের হচ্ছে যেহেতু আমরা অতটা এক্সারসাইজ সচেতন না। আমাদের ডায়েটে ভুল এবং ক্যালসিয়ামের প্রতি বা ভিটামিন ডি এর প্রতিও আমরা সচেতন না। তো সেক্ষেত্রে স্টেম সেল থেরাপি আমাদের কিভাবে সাহায্য করতে পারে? স্টেম সেল থেরাপি এটা আমরা বলতে পারি যে রিজেনারেটিভ মেডিসিনের একেবারে টারশিয়ারি সবচেয়ে বড় অংশটা। তার আগেও কিন্তু আমরা ওই অস্টিওআর্থ্রাইটিসে অন্য কোনো সেল বেস থেরাপিউটিক্স দিয়েও কিন্তু কাজ করতে পারি। কারো যখন পেইনটা ধরা পড়ে এটার তো বিভিন্ন স্টেজ থাকে। যে আমরা বলি যে গ্রেড 1, 2, 3, 4 তো যদি গ্রেড 2 তে আসে সে পেইনটা ধরতে পারলো, বুঝতে পারলো। নরমাল আমাদের প্ল্যাটেলেট রিচ প্লাজমা পিআরপি দিয়েই কিন্তু তার ট্রিটমেন্টটা করা সম্ভব। এটা একেবারেই তার এই চিকিৎসা নেয়া কিন্তু প্রায় সব মানুষের পক্ষেই সম্ভব। কিন্তু এখানে মূল যে জিনিসটা যে প্ল্যাটেলেট রিচ প্লাজমা যে এটা তো সবাই মুড়ি মুড়কির মতো করছে। কিন্তু বিষয়টা এত সিম্পল না কিন্তু।
সায়েন্স থাকতে হবে প্রত্যেকটার পেছনে, যে কার ব্লাডের 40 ml নিয়ে আমি প্রসেস করব, কার 60 ml 60 ml নিয়ে প্রসেস করব, কার 80 ml নিয়ে প্রসেস করব। এটা আসলে তার অবস্থার উপর বেস করে ডাক্তার কিন্তু বলবেন যে তার এখানে কিন্তু প্লাটিলেটের কাউন্টটা একটু বেশি থাকা দরকার, তার এখানে রিজেনারেশনটা একটু প্রপার হওয়া দরকার। কারণ কি, শুধু এখানে রিজেনারেশন না, রিজেনারেটিভ থেরাপি আগেই বলেছি, প্লাটিলেট রিচ প্লাজমা, প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে, সাইটোকাইন্স থাকে, কেমোকাইন থাকে। সে কী করে, গ্রোথ ফ্যাক্টরগুলো, এখানে যে কোষগুলো থাকে, কন্ট্রোসাইটগুলো থাকে, সেগুলোকে বলে যে তুমি রিজেনারেট করার চেষ্টা করো, তাই না? আর একটা বিল্ডিং শুধু ইট দিয়ে তৈরি হয় না, আমার সিমেন্ট লাগে, বালি লাগে। তো আমার একটা কোষ থাকলেই কিন্তু একটা টিস্যু তৈরি হবে না। হ্যাঁ, সেখানে আমরা বলি যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স লাগবে। তো সেলগুলো যেন প্রপার সেই মানে বালু, সিমেন্ট তৈরি করতে পারে, পাশাপাশি ইট দিতে পারে, এরকম একটা অবস্থা ক্রিয়েট করা তো প্রয়োজন। তো পিআরপি কিন্তু সে গিয়ে ওই সেলগুলোকে বলে যে তোমরা এইভাবে এইভাবে কাজ করো, এইভাবে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করো, এইভাবে রিজেনারেশনটা করো। পাশাপাশি সে বাইরে থেকেও কিন্তু ডাকে, কেমোকাইন্স ডাকে যে তোমরা কিছু কোষ এখানে আসো, এখানে রিজেনারেশনটা দরকার। তো গ্রোথ ফ্যাক্টর দেয়, বাইরে থেকে ডেকে ডেকে লোক আনে। আর ইনফ্লামেশনটা ইমিডিয়েট কমানোর জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু জিনিস তৈরি করে, ব্যথাটা কমে যায়। তো আমি যদি ওই শুরুর দিকে আসি, আমার পিআরপি দিয়েই কিন্তু ট্রিটমেন্টটা সম্ভব। কিন্তু শুরুর অংশটা যখন একটু চলে যায়, বলি যে স্টেজ 3, সিঙ্গেল কম্পার্টমেন্টে প্রবলেম, মাল্টিপল কম্পার্টমেন্টে প্রবলেম, সিঙ্গেল কম্পার্টমেন্টে প্রবলেম হওয়া পর্যন্ত বলে যে পিআরপিটা হয়তো হাই ডোজ পিআরপিটা কাজ করতে পারে, কিন্তু সেখানেও স্টেম সেলটা ভালো কাজ করবে। স্টেজ 4-এ আমরা বলি যে আসলে এখানে কাজ করার সম্ভাবনা নাই, কিন্তু যেসব রোগীর আসলেই কোনো প্রকার অন্যান্য ট্রিটমেন্টে, সার্জারিতে যেতে পারবে না, তারাও কিন্তু একটু সাময়িক সুস্থতার জন্য স্টেম সেলটা নিতে পারে। এমনকি তার শরীরে যদি এটা রেসপন্স করে যায়, তাহলে তো আর কথাই নাই। তার মানে স্টেম সেল যদি নেই, স্টেম সেলটা আমরা লাস্টে রাখছি। আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু আরও অনেক থেরাপি রয়ে গেছে। তারপরে আমার আসছে স্টেম সেল। স্টেম সেলের মধ্যে আমি যদি সক্ষম হই, আমার নিজের বোন মেরো দিয়ে করতে পারি। আমি যদি সক্ষম হই, আমি আমার অ্যাডিপোজ টিস্যু, ফ্যাট টিস্যু থেকে নিয়ে স্টেম সেল নিয়ে আমি ওখানে দিতে পারি। কিছুই যদি আমার করতে ইচ্ছা না হয়, মেসেনকাইমাল স্টেম সেল দিয়েও কিন্তু আমি আমার জয়েন্টের সুরক্ষাটা দিতে পারি, তাই না? তো এখানে ক্রয় ক্ষমতাটা আমার মনে হয় না যে খুব বেশি এক্সপেন্সিভ। আরেকটা জিনিস বারবার আপনার কথার মাধ্যমে আমিও জানাতে চাই যে আমাদের এই যে একটা সক্ষমতা, আমরা যে কম দামে একটা গুণগত মানসম্পন্ন সেল বেস থেরাপিউটিক্স দিতে পারছি, সব রকমের থেরাপিউটিক্স, বাংলাদেশ কিন্তু একটা হাব হতে পারে। এই রিজেনারেটিভ মেডিসিনের একটা হাব হয়ে যেতে পারে। কারণ কি, এই যে আমরা বললাম যে আমরা আসলে কম দামে খুব ভালো মানের গুণগত মানসম্পন্ন থেরাপিউটিক্সগুলো তৈরি করতে পারছি। হয়তোবা একসময় আমরাও মেডিকেল ট্যুরিজমের জন্য একটা বিখ্যাত দেশ হতে পারি। আপনি বলেছেন আমাদের ডক্টরদের অনেক সক্ষমতা আছে। আমরা বলছি যে আমাদের ছেলেপেলে যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছে তারা খুবই মেধাবী। তারা একটা জিনিস খুব সুন্দরভাবে রেপ্লিকেট করতে পারে। তো এই যে বেসিক সায়েন্স এবং ডক্টরদের একটা সম্মিলিত প্রচেষ্টা, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের একটা মানে হেলথ হাব হওয়াটা মানে অস্বাভাবিক কিছু না। এটা কিন্তু হওয়া খুবই সম্ভব। কারণ এটা খুবই রিজনেবল প্রাইসে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। ডেফিনিটলি ভাই এটা খুব সুন্দর বলেছেন। কারণ বাইরের দেশের মানুষরা কিন্তু আমি বলব যে honestly এটাকে যাচাই করতে পারবেন। তারা তো আর মানে ওই যে আমাদের যেটা হয় আমরা তো একটু বাইরের দেশের প্রতি biased আরকি। হ্যাঁ? আমরা মনে করি যে বাংলাদেশীরা হয়তো অত সবাই ভালো পারে না। কিন্তু বাইরের দেশের মানুষ তো দেখবে যে বাংলাদেশে কস্ট কত, থাইল্যান্ডে কস্ট কত বা ওয়েস্টে কস্ট কত এবং তারা যদি দেখে তারা ডাক্তারদের এফিসিয়েন্সি ও দেখবে। তারা কোথা থেকে পড়েছে, তাদের মানে লাইক মানে সবকিছু তো পাওয়া যায়। আপনি যেটা বললেন এখন ChatGPT বলেন আর যেখানেই বলেন সব জায়গায় তো আ মানে ডাক্তারদের প্রোফাইল পাওয়া যায়। সেখান থেকে তারা যদি দেখে যে প্রায় ৩ ভাগের ১ ভাগ বা অর্ধেক খরচে বাংলাদেশে তারা একই সেবা পাচ্ছে। ডেফিনিটলি তারা মানে এই জায়গায় আসবে। মানুষ কেন একটা জায়গায় ঘুরতে যায় বা বেড়াতে যায়? সে ভালো লাগে দেখেই যায়। বা বাংলাদেশে যদি আ হেলথ ট্যুরিজম আমি মনে করি এটা খুবই ফিউচারটা আমি ভালো দেখতে পারি। আমি জাস্ট আপনাদেরকে মানে আমাদের কথার প্রায় শেষের দিকে বাট আমি জাস্ট জানতে চাই যে কনকর্ড স্টেম সেল লিমিটেড উনারা আ কি ধরনের কাজ আপনারা কি ধরনের কাজ করছেন? ধরেন আমি যদি চিন্তা করি যে আমি কোন এক ধরনের স্টেম সেল থেরাপি বা কিছু একটা নিবো আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য তাহলে আমি কি ইনিশিয়াল কনসালটেশন এর জন্য আপনাদের ওখানে যেতে পারবো? কি ধরনের সার্ভিস আপনারা এই মুহূর্তে প্রোভাইড করছেন? সেটা সপ্তাহে কতদিন, কোন সময়টা আপনারা কাজ করছেন? আসলে রিজেনারেটিভ মেডিসিন বা রিজেনারেটিভ থেরাপি
একটা পরিবারের আমরা তো বলি যে 40-এর পরেই যে কেউ এটার আসলে উপযোগী থাকে। 40-এর আগে যে নিতে পারবে না তাও কিন্তু না। কারণ আমরা যারা স্বাস্থ্য সচেতন, মানে সবগুলোই যে আমার সেল বেসড থেরাপি হতে হবে এরকম না। সেল ফ্রি থেরাপিউটিক্সও আছে। আমরা বলি যে স্টেম সেল ফ্যাক্টর। এখন কিন্তু বাংলাদেশের বা বিশ্বের অনেক প্রসাধনীতে আপনারা লেখা দেখবেন যে স্টেম সেল ফ্যাক্টর আছে। তো আমাদের কিন্তু স্টেম সেল ফ্যাক্টর প্রচুর আমাদের ল্যাবে পড়ে আছে। তো এই স্টেম সেল ফ্যাক্টর দিয়েই কিন্তু আমি আমার স্কিনের পরিচর্যা করতে পারি। এটা যে কোনো বয়সের মানুষের হতে পারে। এটার জন্য আমার 40 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আর হচ্ছে যে এই স্কিনের বাইরে যদি যাই আমরা আ যে হেয়ার থিনিং, অনেক সময় চুল পড়ে চুল আ ঘন থাকে, হালকা পাতলা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা চুলের চিকিৎসায় সেই স্টেম সেল ফ্যাক্টরটা ব্যবহার করতে পারি। আমরা পিআরপি ব্যবহার করতে পারি। আমরা স্টেম সেল ব্যবহার করতে পারি। বাইরের দেশে কিন্তু একটা জিনিস নতুন এসেছে, সেটাকে বলা হচ্ছে এক্সোজোম বা এক্সট্রা সেলুলার ভেসিকল। এগুলো এক্সট্রা সেলুলার ভেসিকল সেলের ভিতর থেকেই রিলিজ হওয়া। ভেসিকল মানে বুদবুদ, বুদবুদের ভিতরে গ্রোথ ফ্যাক্টর থাকা অথবা মাইক্রো আরএনএ থাকা। ছেড়ে দেয়। ওই এক্সট্রা সেলুলার ভেসিকল দিয়েও কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। এটাও কিন্তু আমাদের ল্যাবে আমরা তৈরি করতে পারি। আমরা সক্ষম। শুধু এটাই না, আমরা এগুলোর একেবারে কোন মাইক্রো আরএনএ আছে, কোন জিনিসটা কিভাবে কোথায় স্কিনে কাজ করবে, কোথায় হাঁটুতে কিভাবে কাজ করবে, লিভারে কিভাবে কাজ করবে, থিওরিটিক্যালি এই জিনিসগুলো কিন্তু বায়ো ইনফরমেটিক টুলের মাধ্যমে চ্যাটজিপিটি যেমন বলে দেয় যে এই জিনিস, আমরা ওই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিসগুলো দিলে এটা কিন্তু বের হয়ে আসে যে এই আপনার উপাদানে এটা আছে, এটা কিন্তু আপনার হার্টের জন্য ভালো, এটা আপনার কিডনির জন্য ভালো, এটা আপনার হাঁটুর জন্য ভালো, এটা আপনার স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো। তো এইরকম সেল বেসড এবং সেল ফ্রি সব রকমের থেরাপিউটিক্স নিয়ে কাজ করার সক্ষমতাটা কনকর্ড স্টেম সেলের আছে। যেহেতু আছে, যে কোনো বয়সের মানুষকেই আমরা ইনশাল্লাহ সার্ভ করতে পারবো। আফটার 40s আমরা যদি আমাদের বয়সটা ধরে রাখার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওখানে রিজেনারেটিভ একটা ট্রিটমেন্ট নিতে পারি। এটা আপনি সেল বেসডই নিতে হবে, নট নেসেসারি। আপনি যদি মনে করেন যে না আমি সেল বেসড নিব না, আপনি কাউন্সেলিংয়ে আসবেন, কথা বলবেন। আপনি ভাবলেন যে হ্যাঁ, আমরা তো শুনেছি মাইকেল জ্যাকসন এরকম একটা অক্সিজেন চেম্বারে থাকতো, সে তো তার তারুণ্য ধরে রেখেছিল। হোয়াই নট? আমি এটাই ট্রাই করব। এটা আমার কাছে মনে হচ্ছে যে চিপার এবং অ্যাফোর্ডেবল ফর মি। আমি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি নিব। নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার বডিতে ইনফ্লামেশন আছে, আমি ইনফ্লামেশনটা কন্ট্রোল করতে চাই, আমি কি স্টেম সেল থেরাপির দিকে যেতে পারবো? আপনি স্টেম সেল থেরাপির দিকে যেতে পারবেন। কারো যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে, যে আমরা বলি যে অস্টিওআর্থ্রাইটিস, শুধু অস্টিওআর্থ্রাইটিস না, আমার বডির যে কোনো জয়েন্টের পেইন হচ্ছে, আমি কি রিজেনারেটিভ মেডিসিনের স্টেম সেল ছাড়া আরও কোনো সুযোগ আছে? হ্যাঁ, আমাদের আছে। বললাম তো, একেবারে প্রত্যেকটা জায়গাতেই আমাদের কাজ করার সুযোগ আছে। পিআরপি থেকে শুরু করে বোন ম্যারো কনসেন্ট্রেট, বোন ম্যারো মনোনিউক্লিয়ার সেল, স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন, ফ্যাট টিস্যু থেকে, এবং সবশেষে আমাদের ম্যাসেনকাইমাল স্টেম সেল সিগনেচার প্রোডাক্টটা আছে। তো জয়েন্টের ব্যথাতে আমরা এই কাজগুলো করতে পারবো। আমার লিভারটা মনে হচ্ছে একটু এদিক ওদিক, লিভার ডিটক্স করতে পারেন। লিভার ডিটক্স করার পাশাপাশি স্টেম সেলটাও নিতে পারেন লিভারটাকে আরেকটু সচল করার জন্য। বর্তমান বিশ্বে আমরা কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছি যে আফটার সার্জারি ইস্কেমিক স্ট্রোকে গতানুগতিক যে চিকিৎসা আছে, ওই চিকিৎসার পাশাপাশি সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়ার জন্য মেসেনকাইমাল স্টেম সেলের ব্যবহার, যেহেতু এটার একটা এনজিওজেনেসিস করার ক্ষমতা আছে এবং কার্ডিওমায়োসাইটে রূপান্তরিত হওয়ার সক্ষমতা আছে, এই কারণে এটার একটা ট্রায়াল আমরা বাংলাদেশে পরিচালনা করছি। তো মানে কাউন্সেলিং করতে আসা মানে এটা না যে আমাকে স্টেম সেল থেরাপিই নিতে হবে। আমি ডিভাইস বেসড থেরাপিতে যেতে পারি। নর্মাল একটা আপনার জাস্ট সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিংয়ের একটা কাউন্সেলিং হয়ে গেল, ওটা দিয়েও আমি কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের একটা ভালো সুফল পেতে পারি, হাইপারব্যারিকের মাধ্যমে পেতে পারি। আরেকটা জিনিস যেটা আমি মিস করেছিলাম, যে পৃথিবীর বিভিন্ন আম যে খেলোয়াড় যারা আছেন, রোনালদো আছে, টাইগার উডস আছে, তারা স্টেম সেল নিয়েছেন। হ্যাঁ, তারা কিন্তু রিজেনারেটিভ থেরাপিটা নেয়। তারা রিজেনারেটিভ থেরাপি নেওয়ার মাধ্যমে, যেমন আমরা যে ক্রোয়েশিয়ার একজন বিখ্যাত ফুটবলার, আমি এই মুহূর্তে তার নামটা মনে করতে পারছি না, লুকা মডরিচ কিন্তু দ্রুত, মানে খুব দ্রুততম সময়ে, তার আফটার ইনজুরি দ্রুততম সময়ে তার আবার খেলার পিকে চলে এসেছিল। কিভাবে? সেও কিন্তু রিজেনারেটিভ থেরাপি নিয়েছে।
রোনালদো সে রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। টাইগার উডস গলফার এলবোর জন্য রিজেনারেটিভ থেরাপি নিয়েছে, ফিরে এসেছে। আম আ জোকোভিচ সেও কিন্তু রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। নাদাল রিজেনারেটিভ থেরাপি নিয়েছে। এগুলো আসলে এতটা প্রকাশ্যভাবে আসে না। তারা কোন ধরনের ট্রিটমেন্ট নেন, কি নেন। কিন্তু রিজেনারেটিভ থেরাপি আপনাকে কিন্তু দ্রুততরভাবে আপনার স্বাভাবিক জীবনে আসতে সাহায্য করতে পারে। গতানুগতিক চিকিৎসার পাশাপাশি আমি যদি রিজেনারেটিভ থেরাপি নেই, আমি হয়তোবা খুব ফাস্টার আমার স্বাভাবিক জীবনে চলে আসব। এছাড়া আমি এখনো রোগাক্রান্ত হইনি। প্রিভেন্টিভ মেজার হিসেবেও কিন্তু রিজেনারেটিভ থেরাপির ব্যাপারে আমি চিন্তা করতে পারি। তো এই হচ্ছে আমার দিক থেকে কথা। না, ধন্যবাদ। গ্রেট। আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আজকের আলোচনায় যে রিজেনারেটিভ মেডিসিন একটা অনেক বড় টপিক। এখানে অনেক ধরনের আ মানে কাজ রয়েছে, কনসালটেন্সি রয়েছে। আপনাদের কারো যদি এই ব্যাপারে আগ্রহ থাকে, ১ম কথা হচ্ছে আপনার পড়াশোনা করবেন, জানার চেষ্টা করবেন। সবকিছু এখন এভেইলেবল। তারপর যদি কোনো কনসালটেশন বা কাউন্সেলিং প্রয়োজন, কনকর্ড স্টেম সেলে আপনারা যেতে পারেন। সেখানে এক্সপেরিয়েন্স ডক্টরস অ্যান্ড স্পেশালিস্টরা আছেন। তারপর আপনারা চিন্তা করলেন যে আপনারা এই থেরাপিটা নিবেন কি নিবেন না। তবে ডেফিনিটলি এটা খুবই আমি বলব যে আ আ এফেক্টিভ একটা মেথড। মানে বিশ্বের যারা মানি বড় মানুষ তারা নিচ্ছেন, স্পোর্টস প্লেয়াররা নিচ্ছেন, আরো অনেক মানুষ নিচ্ছেন যারা মিডিয়াতে কাজ করে তারাও নিচ্ছেন। এফেক্টিভ না হলে তো ডেফিনিটলি তারা নিতেন না। সো আমরা এটা সম্বন্ধে এট লিস্ট জানার চেষ্টা করব। আমি ডক্টর শায়লার কাছে লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে, যেহেতু এটা মেডিকেল সায়েন্স এর পার্ট, আমরা ডক্টরদের মাঝে কিভাবে জিনিসটা আরো আ নিয়ে যেতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং ডক্টরদের মাঝে আপনি এটার আমি বলব যে সচেতনতা কেমন দেখছেন? মানে তারা কি এটাকে অ্যাকসেপ্ট করছেন? বা বাংলাদেশের ডক্টরদের মধ্যে এখন এটার সম্বন্ধে জ্ঞান কতটুকু? আগের থেকে অনেক বেশি। আগে থেকে অনেক বেশি। এখন আমাদের বিভিন্ন সিএমই হয়। তারপর ডক্টর যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব যে হসপিটাল, ওখানের অনেক নিউরোসার্জন তাদের স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোকের পেশেন্টদের জন্য আমাদের স্টেম সেল ব্যবহার করছে। ইভেন গাইনোকোলজিস্টরা করছে। ইভেন ডক্টরদের পাশাপাশি আমি বলব এখন মানুষও অনেক সচেতন। এখন দীর্ঘাস্তের আশা বা সুস্থভাবে বেঁচে থাকার আশাটা মানুষের বেশি। সবাই চায় যদি মানে নিজের শরীর থেকে একটা স্টেম সেল নিয়ে বা ইউনিভার্সাল ডোনার থেকে স্টেম সেল নিয়ে যদি সুস্থ থাকা যায়, ইমিউনিটি ইমপ্রুভ হয়, উইকনেসটা কমে, মানুষ অবশ্যই এটা ট্রাই করবে। আমিও ডক্টর শায়লার সাথে মানে এগ্রি করে এবং এড করতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের আমি বলব যে পড়াশোনা করা উচিত। কারণ অ্যাডভান্স ট্রিটমেন্ট কিন্তু এখন অনেক কিছু পৃথিবীতে চলে এসেছে যেগুলো সকল সাবজেক্ট যেমন আমাদের আ সাইকিয়াট্রিতেও কিন্তু অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। আমরা সেই পুরনো ওষুধ বা পুরনো থেরাপি নিয়ে পড়ে থাকবো তা কিন্তু না। এখন সার্জারিও কিন্তু সাইকো সার্জারি পর্যন্ত কিন্তু হচ্ছে মানে মানে পৃথিবীতে। সো আমরা যেন অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো সম্বন্ধে জানার চেষ্টা করি। ইথিক্যালি সায়েন্টিফিক ওয়েতে এবং তখন আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আমরা কোন থেরাপিটা নিবো। ইনফেক্ট সাইকিয়াট্রিতে যে ওষুধগুলো এখন এসেছে সেগুলো কিন্তু ৩০ বছর আগে ছিল না বা ২০ বছর আগে ছিল না। সো সায়েন্স সবসময় অ্যাডভান্সড হচ্ছে এবং নতুন ট্রিটমেন্টকে আমাদের অ্যাডপ্ট করা উচিত এবং অনেক কিছুরই আ ভালো ট্রিটমেন্ট বাংলাদেশে আছে। অনেক কম খরচে আছে। এই জিনিসটা আমি বারবার এমফাসিস করতে চাই যে বাংলাদেশে যেকোনো কিছুর চিকিৎসা আসলে আ অনেক কম বাইরের দেশের তুলনায়। এটা সাইকিয়াট্রি হোক, মানে ফিজিক্যাল হেলথ হোক বা যেকোনো কিছুই হোক না কেন। এখন সব দেশেই কিছু করাপশন হয়তো থাকে। বাংলাদেশে নাই তা না, অবশ্যই করাপশন আছে। কিন্তু সবাই তো করাপ্টেড না। অনেকে খুব ইথিক্যালি কাজ করছেন, ভালো কাজ করছেন। আ সো আমি মনে করি যে আমাদের নিজের দেশের যে কাজগুলো ভালো মানে যারা ভালো কাজ করছে যেমন কনকর্ড স্টেম সেল ভালো কাজ করছেন মানে আমাদের ব্যাপারে খোঁজ নিয়ে তারপর আমাদের নিজেদের ডিসিশন নেওয়া উচিত। এটা কি আমাদের জন্য প্রয়োজনীয় নাকি এটা আমাদের এই মুহূর্তে অপ্রয়োজনীয়। তো ডক্টর নাজমুল আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই আমাদের আজকের সুন্দর আলোচনাটা যে আপনি ওভারঅল রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেল থেরাপির ফিউচারটা বাংলাদেশে কেমন দেখেন এবং আপনি মানুষকে কি বলতে চান যে এই থেরাপিটা তারা কেন নিবে এবং এটা নিয়ে যদি কোনো সংশয় থাকে বা মানুষ যদি মনে করে যে না এটা মনে হয় একটা হাইপ উঠেছে বা কিছু অনেক কস্টলি মানে এটা নিয়ে আপনি একটা কনক্লুসিভ রিমার্ক যদি আমাদেরকে সাধারণ দর্শকদের জন্য বলতেন। আসলে হচ্ছে কি, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রচণ্ড রকম সম্ভাবনা আছে। যে বাংলাদেশের মানুষদেরকে কিন্তু সার্ভ করার জন্য রিজেনারেটিভ মেডিসিনটা খুব দরকার। এবং আমাদের দেশে আম এখন পর্যন্ত যে পরিমাণ জনশক্তি, মানে সায়েন্টিফিক টিম, ডক্টর টিম, আমরা কিন্তু আমাদের দেশের মানুষকেই সার্ভ করে শেষ করতে পারব না। তারপরে যেহেতু আমি আবারও আসছি, আমরা সুলভে জিনিসটা দেই।
আমরা ওয়ার্ল্ডে একটা হাব হতে পারি রিজেনারেটিভ মেডিসিনের। আর মূল যে একটা বিষয়, একটা ওয়ার্ড আপনি বলেছেন হাইপ। হাইপ শব্দটা কিন্তু আসলে আমরা বিরূপ নেগেটিভলি নিয়ে থাকি, তাই না? তো আমি আসলে বলি যে রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেলের সক্ষমতাটা আসলে হাইপ না। হাইপ আর সক্ষমতা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা জিনিস আমি বলার চেষ্টা করি, নেইমার। নেইমার যে খুব ভালো মানের একজন ফুটবলার, এটাতে কিন্তু কোনো সন্দেহ ছিল না। তার সেই প্রতিভাটা ছিল, সেই প্রতিভাটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কিন্তু তার সামগ্রিক অবস্থা, তার শরীর তাকে সাপোর্ট দেয় নাই। সে খুব ইনজুরি প্রবণ ছিল, ইনজুর্ড হয়েছে। ইনজুর্ড হওয়ার কারণে সে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে নাই। কিন্তু তার সক্ষমতা ছিল, প্রতিভা ছিল। আমরা যদি রিসেন্টলি এমবাপ্পের কথা বলি, তারও কিন্তু সক্ষমতা আছে, প্রতিভা আছে, তাই না? তারাও কিন্তু মেসি, রোনালদোর পর্যায়ে যেতে পারার মতো। এটাকে আমরা বলি পটেনশিয়াল। তো স্টেম সেল বা রিজেনারেটিভ মেডিসিনের ওইটাকে আমি হাইপ বলবো না, আমি বলবো তাদের পটেনশিয়ালটা কিন্তু প্রমাণিত। গবেষণাগারে তাদেরকে তরুণাস্থিতে পরিণত করা যায়, অস্টিও মানে হাড়ের কোষে পরিণত করা যায়, হার্টের কোষে পরিণত করা যায়, লিভারের কোষে পরিণত করা যায়, চোখের কোষে পরিণত করা যায়, ব্রেইনের কোষে পরিণত করা যায়। তো আমরা এমন কোনো কোষ নাই গবেষণাগারে। এখন দেখা যাচ্ছে যে স্টেম সেলগুলো দিলে, এই যে আমরা বলি যে ইনফার্টিলিটিতে ফিমেল জার্ম সেল, স্টেম সেল যেগুলো আছে, ফিমেল জার্ম স্টেম সেলগুলোকেও সাপোর্ট করে যেন নতুন সুন্দর স্বাস্থ্যকর একটা ওসাইট তৈরি করতে পারে। এই যে বিষয়গুলা, এটা কিন্তু হাইপ না, এটা হচ্ছে পটেনশিয়াল। তার পটেনশিয়ালটা কিন্তু প্রমাণিত। এখন বিষয়টা হচ্ছে আমরা এই পটেনশিয়ালটাকে কিভাবে ব্যবহার করব, তার সক্ষমতাটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা কি নেইমারের মতো একটা মানে ইনজুর্ড প্রোন একটা পরিবেশ তৈরি করে দেব সেলগুলোর জন্য, যেন তেন মানুষকে দেয়া শুরু করব, যাকে তাকে দেয়া শুরু করব? এখানে পেশেন্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেশেন্ট সিলেকশন, পেশেন্ট কাউন্সিলিং, পেশেন্টের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাটা চিন্তা করা, তারপরে কিন্তু রিজেনারেটিভ চিকিৎসায় যাওয়া। কারণ এটা কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট না, এটা কিন্তু আমি বারবার বলছি এটা টারশিয়ারি ট্রিটমেন্ট হতে পারে, বা অন্যান্য টারশিয়ারি ট্রিটমেন্টের সহযোগী একটা ট্রিটমেন্ট হতে পারে। তো এখানে হাইপ শব্দটা আমি বলবো না, তবে যারা এক্সাজারেট করেন যে আমি আপনাকে সুপার হিউম্যান করে দিব, আমাদের একটা জিনিস বোঝা উচিত, ন্যাচারাল একটা জিনিসকে ডিস্ট্রয় করা হয়েছে, সেখানে আপনি রিপেয়ার করছেন, একটা দাগ তো থেকে যাবে। 100% কিন্তু আমি আগের মতো হব না, তাই না? তো হাইপ হচ্ছে সেটাই, সেটা হাইপ না, সেটা হচ্ছে এক্সাজারেশন, মিথ্যা বলা, মিথ্যা একটা জিনিস চাপিয়ে দেয়া। স্টেম সেলের রিজেনারেশন করার ক্ষমতা আছে, কতটুকু পর্যন্ত আছে এটা কিন্তু আমাদের লেখাপড়া করে আমাদের নিজেদেরও বুঝতে হবে। কোন পেশেন্টটাকে সিলেক্ট করব, কাকে দিব, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এটার সক্ষমতা প্রমাণিত। এখন এটার যথাযথ প্রয়োগের দিকটাতে আমাদের যেতে হবে, ওই জায়গাগুলো উন্মোচন করতে হবে। আর 18 কোটি মানুষের দেশ, আমাদের দেশে ইউনিভার্সাল ডোনার যে পুলটা অনেক বড়। আমরা আমাদের দেশে আমাদের খারাপ হ্যাবিটটা কম, সবাই স্মোকার না, সবাই অ্যালকোহলিক না, আমাদের ফুড হ্যাবিট এখনও এতটা খারাপ হয়নি। হেলদি ডোনার খুঁজে পাওয়াটা আমাদের জন্য কিন্তু সহজ। একটা ডোনার পুল আছে, অনেক হেলদি একটা ডোনার পুল আছে, যাদের কাছ থেকে আমরা ইউনিভার্সাল ডোনার স্টেম সেলগুলো তৈরি করতে পারি। আমি যদি খুব ভালো একটা লাইফস্টাইল মেনটেন করি, আমার কোষ দিয়েও কিন্তু আমার নিজের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট হতে পারে। তারা ঘুমিয়ে আছে, আমার শুধু তাদেরকে জাগানো দরকার, রাইট? তো এই যে জায়গাগুলো, তো আমরা বলি যে হাইপের জায়গাটাতে যারা আছে তাদেরকে একটু যাচাই বাছাই করার জন্য আমার কিন্তু পড়তে হবে, এবং আমার স্মার্টফোনটা কিন্তু আমাকে অনেক এগিয়ে দিয়েছে এই জায়গাটাতে। আপনি নিজে জানুন, নিজে গিয়ে প্রশ্নটা করুন, প্রশ্নের উত্তর না পেলে আপনি চলে আসুন, ওইটা হাইপ। আর যারা উত্তরটা দিতে পারছে, তাদেরকে আমি বলছি যে তারা পটেনশিয়ালটা জানে, সেই পটেনশিয়ালটা কিভাবে কাজে লাগাবে সেটা নিয়ে কাজ করছে। আমি আসলে খেলাধুলার দিকে বারবার চলে যাই যে মেসি হতে পেরেছে হয়তোবা গার্দিওলার জন্য, হয়তোবা না, মেসির মধ্যে সেই প্রতিভাটা ছিল, সে যে কারো অধীনেই ভালো খেলতে পারত।
কিন্তু এমনও তো হতে পারে যে গার্দিওলার একটা প্রভাব ছিল, তাই না? তো একটা প্লেয়ার খুব ভালো প্লেয়ার হয়ে ওঠার পিছনে কিন্তু কোচের অবদান থাকে। তো একটা কোচের খুব ভালো কাজ করার পেছনে কিন্তু একটা একজন ডাক্তারের আ খুব মানে অভিজ্ঞতা, প্রপার পেশেন্ট সিলেকশনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার বডিটাকে তৈরি করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমি স্টেম সেলেরটাকে হাইপ না বলে আমি বলি যে এটা একটা পটেনশিয়াল এবং এটার প্রচণ্ড রকম সম্ভাবনা আছে বাংলাদেশের মানুষকে সার্ভ করার এবং বিশ্বের অন্যান্য দেশের মানুষকে সার্ভ করার। ধন্যবাদ। আমরা আজকে আলোচনায় স্টেম সেল থেরাপি নিয়ে এবং রিজেনারেটিভ মেডিসিন নিয়ে ২ জন এক্সপার্টের কথা শুনলাম। আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম যে এটা আ বহির্বিশ্বে কিভাবে ব্যবহার হচ্ছে, বাংলাদেশে কতটুকু ব্যবহার হচ্ছে। অনেকগুলো জায়গায় যেমন অস্টিওআর্থ্রাইটিস, অ্যান্টি এইজিং, তারপর ইনফার্টিলিটি, অটিজম, তারপর হচ্ছে গিয়ে হার্ট, লিভার, কিডনি সব জায়গায় আমরা এটার ব্যবহার নিয়ে বিশদ জানলাম। আমরা এটাও জানলাম যে বাংলাদেশে কতটুকু সচেতনতা রয়েছে বা আরো প্রয়োজন ডক্টরদের মাঝে, সাধারণ মানুষের মাঝে। এটার কস্ট নিয়ে একটা ধারণা আমরা পেয়েছি। এটার সাইড ইফেক্টস নিয়ে একটা ধারণা পেয়েছি। এবং আমরা যেটা মূলত আ আপনাদের সবাইকে বলতে চাই যেটা একটা খুবই অ্যাডভান্স টারশিয়ারি ট্রিটমেন্ট যেটা একটা সম্পূরক ট্রিটমেন্ট এবং এটা খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট যেটা বাংলাদেশে অনেক কম খরচে শুরু হয়েছে। বহির্বিশ্বের চাইতে এফেক্টিভলি শুরু হয়েছে যেটা খুবই ইম্পোর্টেন্ট এবং এটা সায়েন্টিফিক এবার এটা এভিডেন্স বেসড। সো আপনারা এটা নিয়ে পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন। অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট আমি বলতে চাই যারা আমাদের পেশেন্ট অটিজম, ADHD বা ডিপ্রেশন যেকোনো যে সকল জায়গায় আসলে ব্রেইন ইনফ্লামেশন জড়িত, অন্যান্য যেকোনো আ আ ডিসিপ্লিনের যে রোগীরা আছেন যেমন নিউরোসার্জারি বা নিউরোলজি বা অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন সবাই আমরা যেন আধুনিক চিকিৎসাগুলো জানতে পারি। আমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে ভাই এবং আপুর মতো এক্সপার্টদের কাছে আমরা রিচ আউট করতে পারি। তারা আমাদের ডাউটগুলো দূর করবেন। আমরা কনকর্ড স্টেম সেলে গিয়ে একটা কাউন্সেলিং বা কনসালটেশন নিতে পারি এবং আমরা সর্বোপরি আমাদের আধুনিক চিকিৎসা সম্বন্ধে আমরা জানার আগ্রহ আমরা রাখতে পারি। সো আমার অনুষ্ঠানে আসার জন্য ডক্টর নাজমুল ভাই আপনাকে খুবই ধন্যবাদ। আপনি খুবই এডুকেটেড একজন মানুষ। এই বিষয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন। আমি আশা এবং দোয়া করি আপনি আরো আ সামনে আরো বর্ধিত কাজ করবেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। অ্যান্ড আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনাকে অ্যাপ্রিশিয়েট করি যে আপনি এমবিবিএস এর পর যে এই জায়গায় মানে আসার চিন্তা করেছেন। কারণ আমরা তো সবাই আসলে প্রথাগতভাবে চিন্তা করি যে আমি হয়তো মেডিসিন, সার্জারি, গাইনি পড়বো। বাট আপনি অনেক সুন্দর মানি ক্রিয়েটিভ, ইনোভেটিভ একটা জায়গায় এসেছেন এবং আমিও আপনাকে বলব যে আপনি নেক্সট জেনারেশনকে আমি ইন্সপায়ার করবেন যাতে করে তারা এই ফিল্ডে কাজ করতে পারে। সো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে কখনো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য।